অন্যান্য ভাই বোনরা কি করে? পড়ালেখা করে। পড়ালেখা করে। তুমি? আমি মাছ ধরি। তুমি মাছ ধরো। কি সহজ চমৎকার উত্তর না? দেখছো কত মাছ? হ্যাঁ, কি কি মাছ আছে এখানে? আমি তো শুধু পুঁটি মাছটা চিনতেছি। কি কি মাছ আছে এখানে? পুঁটি মাছ, গইন্না মাছ, তারপরে কাড়াইরা। আচ্ছা, এইগুলো হচ্ছে পুঁটি মাছ। হ্যাঁ, পুঁটি মাছ তো চিনি। আর এই যে এইটা এটা গইন্না। গইন্না মাছ, এটা আরো বড় হবে না? জি। ও, তোমরা ছোটবেলাতেই ধরে ফেলছো না? কি দিয়ে ধরলা এগুলো? বসি দিয়ে। বসি দিয়ে? আটা দিয়ে। আটা? কেঁচু দিয়ে ধরে নাই? জি না। কেঁচু খায় না? জি খাই। তাহলে তুমি আটা দিয়ে ধরতেছো কেন? আটা দিয়ে বেশি উঠে। তাই আটা দিয়ে বেশি উঠে? না, আটা দিয়ে হচ্ছে এই যে বড়শি দেখতেছি আমি। তোমাদের বাড়ি কই? পাইকপাড়া। কত দূর এখান থেকে? এখান থেকে ও বিল্ডিংটা দেখতেছেন হেন। ওই যে লাল টিনের ঘর। জি। ও, এই যে প্রিয় দর্শক আমরা হচ্ছে যে মেঘনার পারে, এটা মেঘনার একটা খণ্ডিত অংশ। ওইটা হচ্ছে নুনের টেক না? জি। ওটা নুনের টেক। তারপরে হচ্ছে মায়াদ্বীপ, এরপরে হচ্ছে মানে মূল মেঘনা নদীটা। তোমার নাম কি? সাকিবুল। সাকিবুল? জি। এই যে দেখাই আপনাদের সাকিবুল কোথা থেকে আসছে। ওই দূরে শেষ মাথায় একদম, এই যে ও দেখাইলো যে এই বাড়িটার কাছ থেকে ওদের বাড়ি। আসছো কখন তুমি? সকালবেলা। সকালে? সকাল থেকে এই মাছ ধরছো? জি। এখন কি করবা এই মাছ? বাইক নিয়ে। তার আগে তো আমারে দিয়ে দিলা তুমি মাছ। নেনগা। এখন আমি নিয়ে চলে যাবো। মানে আচ্ছা। কি সাকিবুল তোমাকে মাছ দিয়ে দিছে? না, প্রথমে এসে জিজ্ঞেস করছি, সে বলতেছে যে এই মাছ নিয়ে যান। হ্যাঁ, এখন এই মাছ নিয়ে কি করবা বাড়িতে? কখন রান্না করবা? বেলা তো অনেক হয়ে গেল। রাইতে। রাত্রে না? এই যে তুমি যে এতক্ষণ ভিজে আছো, তোমার ঠান্ডা লাগবে না বাবু? জি না। সাকিবুল, হ্যাঁ? অভ্যাস হয়ে গেছে না? কতদিন ধরবা এরকম মাছ? মাছ আর কয়দিন ধরমু। কয়দিন? জি। মানে পানি যতদিন থাকে এইগুলো না? আর কদিন ধরে পানি কমে যাবো, মাছ আর পাওয়া যেত না। তুমি কখন মাছ ধরতে আসো? সকালবেলা। মানে কয়দিন পর পর আসো? নাকি একদিন। একদিন পর পর আসো? জি। মানে বাবা মাকে বলে আসছো তো? মানে আজকে আসছো, কালকে আসবা না? জি না। কালকে কি করবা? কালকে বাইক ইয়া করবো, সিপ বানাবো, এটা সিপ চড়ো, বুঝছেন? ও, মাছ ধরার যে যন্ত্রপাতি, বড়শি, এগুলো ঠিক করবা না? জি। বড় মাছ ধরো না? জি ধরে। হ্যাঁ সাকিবুল, তুমি বড় হয়ে কি হবে বলো তো? জেলে। মানে কি জেলে হবা? বড় নৌকা নিয়ে মাছ মারবা না সিপ দিয়ে? সিপ দিয়ে। সিপ দিয়ে মাছ মারবা? জি। তাহলে কি জীবন চলবে? দেখা যাক। তোমার বাবা কি করে? বাবা ফার্লামের কাম করে। হ্যাঁ? ফার্লামের। কোথায়? পাওয়ারলুমে? জি। ফ্যাক্টরিতে কাজ করে। জি। আর তুমি হচ্ছে জেলে হবা। তোমাদের মাছ কিনতে হয় না তো না? তুমি যা ধরে নিয়ে যাও, এতে তোমাদের সংসার চলে যায়, মাছের চাহিদা পূরণ হয়। এইগুলোও খায়, আবার কিনেও খায়। কিনেও খায়। আর তুমি যা ধরো এগুলো বিক্রি করো না? না। কোন মাছ টেস্টি বেশি? পুঁটি মাছ। কি? মানে আমি পুঁটি মাছ বলছি, ভাজা? মানে নদীর থেকে তুমি যেগুলো ধরো এগুলো টেস্টি বেশি, নাকি বাজার থেকে যেগুলো কেনা, কোনটা বেশি মজা লাগে? আমার রাতের ধরা মাছটি মজা। মানে ওর নিজের ধরা মাছটা ওর সবচেয়ে বেশি মজা লাগে। সাকিবুলটা কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন। আর অন্যান্য ভাই বোনরা কি করে? পড়ালেখা করে। পড়ালেখা করে। তুমি? আমি মাছ ধরি। তুমি মাছ ধরো। কি সহজ চমৎকার উত্তর না? মানে এই বয়সের বাচ্চারা বলে আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। মানে সাকিবুল কি সুন্দর করে বললো যে আমি জেলে হব, তাই না? ভাই পড়াশোনা করে আর ও বললো কি আমি মাছ ধরি। শুনে খুবই মানে আমার নিজের কাছে খুব গর্ব হচ্ছে, এত সৎ সাহস নিয়ে তুমি কথাটা বললা। আর তোমার বোনরা কি করে? আমার বোন পড়ালেখা করে। বোন পড়ালেখা করে, তখন তোমার বাপ বলে না স্কুলে যা পড়? বলে। তোমার সবচেয়ে কি ভালো লাগে? আমার সবচেয়ে পুঁটি মাছ ধরে ভালো লাগে। পুঁটি মাছ ধরতে ভালো লাগে। পুঁটি মাছ কিভাবে খাও তোমরা? ভেজে। পুঁটি মাছ ভাজা খুব মজা না? পুঁটি মাছ আর ইলিশ মাছ, এই দুইটা ভাজা খুব মজা। এবং জানো, এই যে আমি না ছোটবেলাতে জানতাম কি পুঁটি মাছ হচ্ছে ইলিশ মাছের বাচ্চা। দেখতে একই রকম না? তোমার কি মনে হয়? আমার মনে হয় না। তোমার মনে হয় না? ও তো জেলে সব জানে। এক্সপার্ট। হ্যাঁ। হ্যাঁ, এখন সাকিবুল কটা পর্যন্ত মাছ মারবো আজকে? মানে যার ইয়া আছে জামগো। কোথায় ধরছে মাছগুলো? আমি সামনেতে ধরছি। কোন নদীতে? এই নদীর থেকে। এই নদীর নাম কি? নদীর নাম মেঘনা। মেঘনা নদী। আচ্ছা সাকিবুল, তুমি বলবা তুমি সবচাইতে যে মাছটা বড় মানে ধরছো, মানে সেটা কত বড় ছিল? আমি এই দূরে একটা মাছ ধরছিলাম কদিন আগে। কি মাছ? কাতলা। কাতলা মাছ? কি দিয়া? বসে দিই। তারপরে ধরে কেমন লাগলো সেটা? আমার ভালো লাগছে। খুব ভালো লাগছে না? তারপর বাড়িতে নিয়ে গেছো, মা খুশি হয়েছে? জি। আচ্ছা, ওর সিপটা দেখি তো, কোন সুন্দর একটা সিপ এর কাছে। দেখি তো কি দিয়ে তুমি মাছ ধরো। সিপ এটা কি লম্বা হয়? বাহ, কি সুন্দর একটা সিপ, কত বড় লম্বা। এটা কি কই পাইছো তুমি?
কিনেছি কত দেন নিছে? 1500 হ্যাঁ 1500 টাকা। 1500 টাকা দিয়ে সাকিবুলের সিপটা কিনেছে। টাকা কই পাইলা? বাবা থেকে লইছি। বাবা কিনে দিল? জি বাহ, সাকিবুলের নেশা। বড়টা। এখানে বড়শি আর সুতা লাগে না? জি আমি তো সুতা লাগাই আর বসি লাগাই। ও সুতার বড়শি লাগাই দাও না? জি তোমাকে অনেক ধন্যবাদ। সুই, তোমার কেমন লাগলো সাকিবুলের সঙ্গে কথা ভীষণ বলে? ভালো লাগলো, সাকিবুলের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরাও চাই সাকিবুল যাতে বড় বড় মাছ ধরতে পারে এবং অনেক বড় জেলে হয়, না? জি এবং সবাই সাকিবুলের জন্য দোয়া করবেন যে সাকিবুল যেন অনেক বড় একজন জেলে হয়। রাতে দুলি সেজে গুজে সুজনের কাছে হাজির হয়, বলে সুজন চলো, আর কোনো বাধা নেই, আমরা পালাই। তখন সুজন বলে, আর একটু আগে কেন বললে না, আমার তো সারা শরীরে বিষ। সুজন আর দুলি তারা একে অপরকে ভালোবাসতো। তাদের প্রেমের বাধা হয়ে দাঁড়ায় সমাজ, ধর্ম, কারণ তারা দুজন ছিলেন দুই ধর্মের। দুলির বিয়ে হয়ে যায় ভিন গায়ে, আর সুজন বেছে নেন বেদে জীবন। সুজন তার বেদে বহর নিয়ে এ ঘাট থেকে ও ঘাটে ঘুরতে থাকে, আর রাত হলে বাঁশি বাজায়। এভাবেই একদিন রাতে সে বাঁশি বাজাচ্ছিল এবং সেই বাঁশির সুরে ছুটে আসে একটি নারী। সুজন দেখে এ নারী অন্য কেউ নয়, তারই দুলালি। সুজন বলে, চলো আমরা পালাই। তখন দুলালি বলে, না সুজন, আর সম্ভব না, আমার স্বামী আছে, সমাজ আছে, তুমি এই গা ছেড়ে চলে যাও। পরের দিন রাতে দুলি সেজে গুজে সুজনের কাছে হাজির হয়, বলে সুজন চলো, আর কোনো বাধা নেই, আমরা পালাই। তখন সুজন বলে, আর একটু আগে কেন বললে না, আমার তো সারা শরীরে বিষ, বলেই বিষের শিশি দুলির দিকে এগিয়ে দেয়। তখন দুলি বাকি বিষটুকু পান করে। পরদিন সকালে এলাকার মানুষ দেখে দুটি মৃতদেহ এই ঘাটেই পড়ে আছে। তখনও তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। বলছিলাম পল্লী কবি জসিমউদ্দিনের অমর কাব্যগ্রন্থ সুজনবাদিয়ার ঘাটের কথা। আমি এখন বসে আছি দুলি আর সুজনের প্রেমের সাক্ষী হয়ে সুজনবাদিয়ার ঘাটে। ওইটার নাম কি? ওইটার নাম জাতা। জাতা, দেখতে কেমন যে কুমিরের মাথার মতো মনে হচ্ছে, জাতা। আমি খুব সুন্দর একটি জায়গায় বসে আছি। দোকানটি খুবই সুন্দর, ছাউনি করা, পেছনেই একটি পুকুর, মানে ঠান্ডা। ফরিদপুরের গেটদা ইউনিয়নে যে কামারের দোকান দেখতে পেলাম, যদিও ওনারা কর্মকার বলতেই বেশি ভালোবাসেন। আমি একটু জানতে চাইবো ওনারা এখানে কি কি তৈরি করছেন? কাচি, 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 নিরানি, আচ্ছা নিরানি, মাছ কাটার দা, বটি, এই যে বটি আছে, আনাজ তরকারি কোটার জন্য বটি। আচ্ছা কোনটা বেশি চলে? বেশি চলে কাচি। কাচি, মানে কৃষকের যে কাচিটা লাগে, ওইটার নাম কি? ওইটার নাম জাতা। জাতা, দেখতে কেমন যে কুমিরের মাথার মতো মনে হচ্ছে, জাতা। এই পেশা কি আপনার বাবা দাদা এনারাও ছিলেন এই পেশায়? বাপ দাদা ছিল না। আপনি আসছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে? আমার ছেলে এই কাজ করে না। পরিবারে আর কে কে আছে আপনার? পরিবারে বৌমা আছে, আমাকে বাড়ি আলা মানে আছে, আমার কাকিমা আছেন? হ্যাঁ কাকিমা আছে। আচ্ছা, কতজন সদস্য? সদস্য আছে ছোট দিয়ে 7 জন। কত বছর যাবত এই পেশার সঙ্গে আছেন? এই 38 বছর। এই কাজ করে আপনার সংসার চলে? হ্যাঁ হ্যাঁ, ঠেকার মধ্যে পড়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, এই বিঘা খানিক জমি আছে, আপনার ধান হয়? আমের বাগান, ওই যে রূপালী, হিমসাগর, কি নিজেদের খাওয়ার জন্য নাকি খাওয়ার জন্যও বিক্রি করি। আমার সুন্দর একটি জায়গায় বসে আমরা কামার ঘরের কাজ দেখলাম। দর্শক, আমরা বলেছিলাম যে আজকে একটা বিশেষ জায়গা থেকে লাইভ করব আমরা। এই বাড়িটার সঙ্গে একজন কিংবদন্তি মানুষের পরিচয় জড়িত। কিছুই ঠিক না? হ্যাঁ। নামটা এখন বলবো না, নামটা আমরা আমাদের সঙ্গে আছেন ইউসুফ ভাই। ইউসুফ ভাই হচ্ছে একজন সাংবাদিক, আরো কিছু পরিচয় আছে দেব। এসে আমরা পেলাম ইউসুফ ভাই ওই দ্বীপের লোকজন, মানে পাশে আছে মায়াদ্বীপ, ননিটেক এলাকায় উনি মিটিং করছিলেন।
আমরা বললাম যে আমাদের একটু সময় দিয়ে যান। ইউসুফ ভাই বললেন যে কি আরো 3টা মিটিং আছে না, খুব ব্যস্ত। আরো 3টা মিটিং আছে। তা আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি, সে নামটা বলে দাও। নামটা বলবো? হ্যাঁ, আমরা আছি জ্যোতি বসুর মানে ভিটে বাড়ি, পশ্চিমবঙ্গের কিংবদন্তি মুখ্যমন্ত্রী যাকে বলা হয়, হ্যাঁ, যাকে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য তাকে আহ্বান করা হয়েছিল। উনি সেটা তার পার্টির সঙ্গে আলাপ করে উনি সেটা ফিরিয়ে দেন। ঘটনাটা কারেকশন করবো, খুব সম্ভবত 1996 সালের ঘটনা, এটা খুব বেশি দিনের পুরনো না। আমরা সেই জ্যোতি বসুর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখন এখানে আছেন আমাদের সঙ্গে ইউসুফ ভাই। ইউসুফ ভাই, আমাদেরকে বাড়িটা সম্পর্কে একটু বলেন। বাড়িটা আসলে এটাকে অনেকেই বলে জ্যোতি বসুর বাড়ি, আসলে এটা জ্যোতি বসুর নানার বাড়ি। হ্যাঁ, নানার থেকে মানে প্রাপ্ত। নানার থেকে, যেহেতু জ্যোতি বসুর মা একা ছিল, কোনো ভাই বোন ছিল না, সেই সূত্রে জ্যোতি বসুর মা এই বাড়িটা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। মানে জ্যোতি বসুর বাবা হচ্ছেন যাকে বিয়ে করেন সে ডাক্তার নিশিকান্ত, এবং নিশিকান্তর একমাত্র কন্যাই ছিলেন জ্যোতি বসুর মা। না, তাহলে জ্যোতি বসুর নানি নিশিকান্ত বসুর ছেলে হচ্ছে হলো আপনার জ্যোতি বসু, কিরণ বসু। আপনার ওই যে ওখানে আমি একটা বোর্ড দেখিয়েছি, দেখছেন ওখানে দেখছেন আপনারা যে ওখানে ডাক্তার নিশিকান্ত বসু লেখা আছে ওই জায়গায়, একটা সাইনবোর্ড দেখলাম। এটা হচ্ছে জ্যোতি বসুর বাবার নাম। জ্যোতি বসুর বাবা যখন জ্যোতি বসুর মাকে বিয়ে করেন, তখন ওই সূত্রে এই বাড়িটা পান এবং এখানে এই বাড়িটা করেছেন। এই বাড়িতে তারা মাঝে মধ্যে কলকাতা থেকে আসলে এখানে বেড়াতেন। আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেকে বলে জ্যোতি বসুর জন্ম বারোদির এই বাড়িতে, আসলে জ্যোতি বসুর জন্ম এই বাড়িতে না। এবং অনেকে বলে যে বারোদি হাই স্কুলে উনি লেখাপড়া করেছেন, আবার অনেকে বলে জিআর ইনস্টিটিউশন নামে আরেকটা স্কুল আছে যেটা আমাদের সোনারগাঁ হেডকোয়ার্টারে অবস্থিত। অনেকে বলে যে জিআর ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। আসলে উনি জিআর ইনস্টিটিউশনে পড়াশোনা করেন নাই, বারোদি হাই স্কুলেও পড়াশোনা করেন নাই। ওনার জন্ম হয়েছে কলকাতার হ্যারিসন রোডে, 43/1 হ্যারিসন রোডে। উনি ওখানেই প্রথমে একটা কিন্ডারগার্টেনে পড়াশোনা করেন, তারপর ওখান থেকে পড়াশোনা শেষ করে উনি লন্ডন থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করে আইন পেশায় ব্যারিস্টার ল কমপ্লিট করে তারপর উনি এসে ওখানে থাকতে আপনার চীনের যে কমিউনিস্ট পার্টি তাদের সঙ্গে তার যোগাযোগটা বাড়ে। সেখান থেকে মূলত উনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং ভারতে এসে উনি সেই কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেন, যার ফলশ্রুতিতে সবশেষ উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন পশ্চিমবঙ্গের এবং একটানা 27 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে উনি রাজনীতি থেকে অবসরে যান। এই হলো। আর জ্যোতি বসুর শৈশবকাল আসলে এখানে কেটেছে বলতে যেটা বোঝায়, কলকাতা থেকে যখন বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসতেন, এই সোনারগাঁয়ের বারোদিতে বেড়াতে আসতেন, তখন এই বাড়িতে কিছুদিন থাকতেন। কিন্তু আর একটা বিষয় আছে, বাড়ির প্রতি জ্যোতি বসুর বাবার খুব একটা সফট কর্নার ছিল। উনি সময় পেলেই চলে আসতেন। উনি ছিলেন একজন হোমিওপ্যাথি ডাক্তার, খুবই মানে সজ্জন ব্যক্তি, এবং ওনার সময় তো এলাকায় আপনার অনেক বিশেষ করে শিক্ষা এবং বিভিন্ন বিষয়ে অনেক ডেভেলপ করে, সংস্কৃতি শিক্ষা বিভিন্ন বিষয় ডেভেলপ করেছিল আর কি। তা জ্যোতি বসু যে ছোটবেলায় আসতেন আর কি, কোনো ঘটনা কি আপনি জানেন বা শুনেছেন? জ্যোতি বসু এখানে যখন আসতেন তখন খুবই ছোট ছিলেন, বাবা মায়ের সঙ্গে আসতেন। এখানে আসার পর জ্যোতি বসুকে দেখাশোনা লালন পালন এটা করতেন হলো আমার শ্রদ্ধেয় দাদি আয়তুন্নেসা বিবি। আয়তুন্নেসা বিবি দেখাশোনা করতেন। এই জন্য আয়তুন্নেসা বিবিকে দেখার জন্যই জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে আসছেন 87 সালে। জি, 1987 সালে। আপনার দাদি বাচ্চা ছিলেন তখন? জি, দাদিকে দেখার জন্যই মূলত উনি ওনার এই বাড়িতে আসেন। হেলিকপ্টারে করে বারোদি বাজারে যে খেলার মাঠ, ওই ফুটবল খেলার মাঠে হেলিকপ্টার থামে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী মিজানুর রহমান ছিল না? হ্যাঁ, এসেছিলেন। এটা আমরা প্রথমবার যখন আসে তখন মিজানুর রহমান সাহেব ছিল। এর পরের বার আওয়ামী লীগের সময় আসেন 1997 সালে। তো এই দুইবারে উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন 3বার বাংলাদেশ সফর করেছেন। আরেকবার পানি চুক্তি, গঙ্গার পানি চুক্তি করার জন্য বাংলাদেশে আসছিলেন। তখন তিনি ঢাকা থেকেই চলে গিয়েছিলেন। আমরা অবশ্য সেখানে গিয়ে সোনারগাঁ হোটেলে ওনার সঙ্গে দেখা করেছিলাম। তো তখন উনি আর এখানে আসেন। আপনার দাদিকে কি বলতেন উনি? দাদিকে আসলে আমরা অনেকে বলি দুধমা বলে ডাকে। হ্যাঁ,
কিন্তু আসলে দুধমা না, ওনাকে মায়ের মতোই শ্রদ্ধা করতেন, যেহেতু ছোটবেলায় লালন পালন করতেন। দুধমা মানে দাইমা এরা কিন্তু মায়ের মতোই হয়। হ্যাঁ, মায়ের মতো হয়, লালন কিন্তু পালন দুধমা করেন। হচ্ছে একটা বিষয় যে আমার যদি ধরেন আমি ছোট থাকতে আমার যদি মা না থাকে তাহলে আমি যে মায়ের দুধ পালন করব সেটাকে বলা হয় দুধমা। কিন্তু আসলে দুধমা কিন্তু মা না থাকলেও অনেক সময় মায়ের দুধ যিনি লালন পালন করেন তিনি তাকে মায়ের মতোই শ্রদ্ধা করেন, এই হচ্ছে বিষয়। সেটাই। আচ্ছা, মানে আপনার দাদির লালন পালনের কারণটা কি? শুধু এখানে আসলেই করতেন এটা? জি, এখানে আপনি দাদির মুখে কি কোনো এমন কোনো ঘটনা শুনেছেন যেটা আমার আপনার মনে পড়ছে জ্যোতি বসু সম্পর্কে? আপনি যেটা বলেছেন যে দাদি শুধু এখানে জ্যোতি বসু আসলে লালন পালন করতেন, না, তখন তো পুরো বাংলাদেশ, পাকিস্তান, ভারত একসঙ্গে ছিল। তো এখান থেকে অনেকবার আমার দাদি, আমার আব্বা মরহুম হাবিবুল্লাহ সাহেব অনেকবার কলকাতাতে গিয়েছেন, এসেছেন, ওখানেও তারা থাকতেন। এখনো কিন্তু আমরা তাদের পরিবারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে, বন্ধন হয়ে উঠেছে এরকম। আমরা যদিও আমরা মুসলমান, ওনারা হিন্দু, কিন্তু আমাদের সম্পর্কটা এরকম হয়ে গেছে পারিবারিক সম্পর্কের মতো, পারিবারিক বন্ডিংটা ডেভেলপ। মানে আমাদের এখানে আমরা ওদের বাসায় গেলে ওদের বাসাতে আমরা নামাজ পড়ি, ওদের বাসাতে আমরা নামাজ পড়ি, সেখানে আমাদের জন্য যায় নামাজও থাকে নামাজ পড়ার জন্য। ধর্ম তো পরে বিষয়, বড় ব্যাপারটা হচ্ছে আত্মিক বন্ধনটা, রাইট, আত্মিক বন্ধনটা, কালচারাল যোগাযোগটা, আর পরস্পর নির্ভরশীলতা। মানে আর আমরা যেটা বলি যে ব্লাড কানেকশন দিয়ে তো আত্মীয় হয় না আসলে, না। তাই প্রিয় দর্শক, আপনাদের আমরা বলতে পারি, দেখেন আমরা কিন্তু একজন জ্যোতি বসুর আত্মীয় স্বজনকেও পেয়ে গেলাম, এখানে আছেন আরো। আমরা পরে আজকে লাইভটা করার পরে আমরা আজকে যেটা করব, এই জ্যোতি বসু যেখানে যে রুমটাতে আসলে থাকতেন, কোন রুমটাতে থাকতেন আসলে? উপরে দোতলায় থাকতেন, দোতলায়। আমরা ওই রুমটা কোথাও জ্যোতি বসুর একটা ছবি আছে যতদূর জানি আমি, জ্যোতি বসুর ছবি আছে ওখানে, ওনার বড় ভাই কিরণ বসুর ছবি আছে, ওনার পরিবারের ছবি আছে, পুরো পরিবারের ছবি আছে, ওনার মা, বাবা, ভাই, বোন সবার ছবি। ওই ঘরটাকে আপনারা সংরক্ষিত রাখছেন? মানে সবগুলো ঘরই তো এখন আমরা ইউজ করছি। একটু দর্শকদের দেখো হিসেবে তাদের ছবিগুলো এবং পত্রপত্রিকায় কিছু নিউজ হয়েছে সেগুলো আমরা সেখানে সংরক্ষণ করেছি। এছাড়া আমরা কলকাতাতে গেলে কলকাতার যেসব পত্রিকা রয়েছে ওগুলোতে নিউজ হয়, সেগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি। ওদের সঙ্গে আমাদের যেসব ছবি ছিল সেগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি, কারণ এগুলো তো ঐতিহাসিক বিষয়। এবং এখানে আসার সময় যেসব পত্রপত্রিকায় নিউজ হয়েছে, তখন তো টেলিভিশনের যুগ ছিল না, আমরা ওই স্মৃতিগুলো আমরা সংরক্ষণ করে রেখেছি। আমার মনে আছে 87 সালে কোন একটা, মানে খুব ছোটবেলা থেকে আমাদের পত্রিকা রাখা হতো, আমি দেখেছিলাম যে উনি এই বাড়ির সামনে একটু বোধহয় তখন ফাঁকা ছিল, দেখেছিলাম উনি হাঁটতে হাঁটতে আসছেন, এরকম একটা ছবি বোধহয় সম্ভবত দৈনিক সংবাদে ছাপা হয়েছিল, আমার ঠিক মনে নেই। অনেকগুলো পত্রিকাতে ছাপা হয়েছে, আবার অনেকগুলো পত্রিকাতে ভেতরে আমরা যখন কথা বলতেছিলাম তখন ওই ছবিগুলো ছাপা হয়েছে। মোটামুটি সবগুলোই আমাদের কাছে সংরক্ষণে আছে, আমরা এটা রেখেছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা কিন্তু এই বাড়ির আরো কিছু ঐতিহ্য আছে ছোটখাটো, আমরা ভিডিও করে পরবর্তীতে দেখাবো। বাইরের ইয়েটা দেখা যাচ্ছে, কিন্তু বাড়িটা খুব মানে যত্নে আছে, এটা বোঝা যায়। আর একটা বিষয় হলো, আমরা কিন্তু বাড়িটা ফ্রন্ট সাইডে আছি, সামনের দিকে। পরবর্তীতে যেটা হয় ওটাও, ওই ঘটনাটাও তুলবো। একটা গ্রুপ এসে ভারত থেকে একটা সাইনবোর্ড লাগিয়ে পিছনে যে রোয়াক ওর দিকে এখন ফ্রন্ট করা হয়েছে, কারণ এখানে একটা লাইব্রেরি আছে, একটা পার্ক আছে। যাই হোক, আমরা এবার একটু শুনি। আচ্ছা, আপনি একটা কথা বলছেন আপনার দাদি আয়াতুন্নেসা, হ্যাঁ, তা এই বাড়িটা সম্পর্কে নিয়ে কিছু বিষয় আছে যে আপনারা এই বাড়িতে এখন মানে কিভাবে বসবাস করছেন? আপনাদেরকে দেখভাল করা দিয়েছে নাকি আরো কিছু যোগাযোগ আছে? একটু আমাদেরকে একটু বলেন আপনি। এখানে বিষয়টা হলো, যখন পাকিস্তান ভারত ভাগ হয়ে যায়, তারপর আর তারা এখানে আসে নাই, আমরাই ওখানে যেতাম। তো যেহেতু এখানে ছোটবেলায় যখন আসতো তখন তাদের সঙ্গে আমাদের পরিবারের একটা ভালো সম্পর্ক ছিল, আমার দাদি এবং আমার আব্বার, সেই সূত্রে ওদের সঙ্গে আমাদের একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। তো সেই সূত্র ধরে আমরা কলকাতাতে যাওয়া আসা করতাম। যখন এই সমস্যাটা হলো তখন তারা বললো যে আমাদের বাড়িটা যাতে সেফ থাকে। তখন হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, কিন্তু 47-এর পর এটা মুসলমান অধ্যুষিত এলাকা হয়ে গেছে। তো তখন আমার দাদি এবং আব্বাকে বলেছিল যে এই বাড়িটা যাতে রক্ষা করা হয়। তখন আমরা দেখাশোনার দায়িত্বেই ছিলাম। এটা কি মৌখিকভাবে? মৌখিকভাবে। এরপর এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, আমাদের কাছ থেকে আরেকজন জোর করে দখল করে নিয়ে গেছে।
সেটাকে উদ্ধার করার জন্য তখন আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয় এবং কে দিল বাড়িটা power of নিয়ে attorney? এটা জ্যোতি বসু, তার বড় ভাই কিরণ বসু এবং তার বোন সুধা। আচ্ছা, প্রথমে আপনাদেরকে মৌখিক ভাবে দিল, মৌখিকভাবে তারপরে দিল। অন্য কেউ তারপরে এসে এটা এই নিয়ে বাড়িটা দখল করে নিল। দখল করে নেয়ার পর মামলা মোকদ্দমা করার কারণে আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি আচ্ছা। দিতে হয়েছে। তখন আমার দাদি আয়তুন্নেসা এবং আমার আব্বা মরহুম হাবিবুল্লাহ সাহেবকে তখন পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয়। মানে এরপরে একটা এখানে একটু তো সেই মামলায় কি আপনারা জয়ী হন? হ্যাঁ, মামলায় আমরা জয়ী হই এবং সরকারিভাবে সেটা আবার উদ্ধার করে দেয়া হয়। আচ্ছা। মানে বোঝা গেল যে দেখভালের জন্য দিয়েছিল পাওয়ার অফ অ্যাটর্নিটা আসলে এমনি এমনি মানে দিয়ে দেওয়া হয় নাই, একটা কারণে, যৌক্তিক কারণে দেওয়া হয়েছিল পাওয়ার অফ অ্যাটর্নিটা। যাই হোক, এবার ইসুফ ভাই তারপরে ঘটনাটা কি হলো? আপনার বাবা মা তো তারপর থেকে তো আমরা আমাদের পরিবারের সদস্য নিয়ে, আমার চাচা, ফুফু, আমাদের ভাই বোন নিয়ে আমরা বসবাস করতে আছি। এখন চলতেছে জ্যোতি বসুর এই বাড়িটাকে নিয়ে সরকারের একটা প্ল্যান ছিল যে এটা যেহেতু উনি একজন উঁচু মাপের রাজনীতিবিদ এশিয়া মহাদেশের মধ্যে এবং ভারতের প্রধান মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তার দল সমর্থন করেনি বলে উনি সেই সুযোগটা লুফে নেন। এবং ওনার আরেকটা ইতিহাস হলো যে ভারতের যে প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, তার সঙ্গে নির্বাচন করে কিন্তু জ্যোতি বসু জয়লাভ করেছেন। এবং এটা নিয়ে আমি তখন নির্বাচনের সময় কলকাতাতে ছিলাম এবং সেখানে আমার আব্বার হুবহু একটা কথা কোট করে ওখানকার বেশ কয়েকটা পত্রিকায় নিউজ করা হয়েছে যে আল্লাহ মুখ রেখেছেন, বাবুর শপথ নেয়া দেখলাম। অর্থাৎ জ্যোতি বসুকে জ্যোতি বাবু বলতো। তো উনি যেহেতু শপথ নিয়েছে, ওই শপথ নেওয়ার অনুষ্ঠানটার সময় আমার বাবা ওখানে ছিল। তো উনি ওই যে কথাটা বলেছেন যে আল্লাহ আমাদের মুখ রেখেছে, অর্থাৎ রাজীব গান্ধীর সঙ্গে নির্বাচন করে জ্যোতি বসু পাশ করেছে। এবং এটা হলো আপনার পশ্চিমবঙ্গে জ্যোতি বসু যে আসনটা থেকে নির্বাচন করেছেন সেই আসনটাতে। তো এবং জ্যোতি বসু এই নির্বাচনে পাশ করার পরপরই রাজীব গান্ধী সাহেব ফোন করে জ্যোতি বসু সাহেবকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এটা তো ঠিক যে আমরা দেখেছি যে, এবং এই শিরোনামটাও ছিল আমার স্পষ্ট এখন মনে আছে, বসুজি কেমন আছেন রাজীব গান্ধী। বসুজি কেমন আছেন। জ্যোতি বসু পাশ করেছে রাজীব গান্ধীর সঙ্গে, রাজীব গান্ধী ফেল করে ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই যে এটা গণতন্ত্রের প্রতি একটা শ্রদ্ধা। হ্যাঁ, আমরা কিন্তু যে যত কিছু বলি না কেন, ভারতে কিন্তু গণতন্ত্র চর্চা হয়। আরেকটা রাজনৈতিক কারণে কি বলে সেটা বিষয় নেই, ভারতেরা কিন্তু ভারতকে খুব ভালোবাসে এরা। হ্যাঁ, না, জ্যোতি বসু যেটা করেছিলেন তাদের মধ্যে মানে জাতীয়তা বোধ খুবই স্ট্রং। আর আরেকটা কথা বলি, আমি নিজে যখন পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়, আপনিও গিয়েছেন দেখতে, আমি একটা দেখেছি যে উনি পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা এবং গণতান্ত্রিক অবস্থা তৈরি করেছিলেন তা অতুলনীয়। 23 বছরে মানে এখনো পশ্চিমবঙ্গের অনেক মানুষ জ্যোতি বসুকে ভুলতে পারেন না, যে তার মতো আসলে আর কেউ যদি কবে। এটা আসলে শোনেন, একটা কথাই আমি যে কথাটা আগে বলে গিয়েছিলাম যে 27 বছর একটানা উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 23 বছর নাকি 27 বছর। হ্যাঁ, তো এই যে একটানা যে আপনার 2 যুগেরও বেশি সময় ধরে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ওনার দল কিন্তু ক্ষমতায় ছিল সেখানে পশ্চিমবঙ্গে। এটা থেকেই তো বোঝা যায় যে আসলে উনি জনগণের জন্য কতটা কাজ করেছেন এবং জনগণের অন্তরে কতটা ঠাঁই করে নিয়েছিলেন। এটা থেকে তো স্পষ্ট বোঝা যায়। আপনি ভারতের নির্বাচনে কিন্তু তৎকালে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা কিংবা জোর করে নেয়া বা কারচুপি করার কোনো অভিযোগ ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু জ্যোতি বসুকে ফোন করে রাজীব গান্ধী সাহেব বলতো না, বসুজি কেমন আছেন, আপনাকে শুভেচ্ছা জানাবেন। এবার আরেকটা কথায় ফেরত আসি, আপনি বলছিলেন যে আপনার দাদা দাদি মারা যাওয়ার পরে তারপরে এটা এখন কিভাবে কি অবস্থায় আছে বাড়িটা? এটা আগে যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে। মাঝে মাঝে যদি এটা সংস্কারের প্রয়োজন হয় তাহলে সরকারের তরফ থেকে করে দেয়া হয়। আব্বা আর দাদি মারা যাওয়ার পর এটা জ্যোতি বসুও মারা গেছে, তার বড় ভাই যে ডাক্তার কিরণ বসু তিনিও মারা গেছেন, ওনার যে বড় বোন সুধা বসু উনিও মারা গেছেন। তো ওনারা মারা যাওয়ার পর ওনার উত্তরাধিকার যারা আছেন ওরা আবার আমাদেরকে আরেকটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে, যেহেতু আগে একবার একটা সমস্যা হয়েছিল, পরবর্তীতে যাতে আর কোনো সমস্যা না হয়, হলে যেন সেটা আমরা আইনগতভাবে ফেস করতে। এখন পাওয়ার অফ অ্যাটর্নি কার কাছে? মানে যেহেতু ওখানে যোগাযোগটা আমার বেশি, আর পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে হলে তো সশরীরে সেখানে থাকতে হয়, সেহেতু আমি ছিলাম, আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে। বাট আমি কিন্তু আমার চাচা, ফুফাতো ভাই, চাচাতো ভাই, আমার আপন ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু আমরা বসবাস করি। এখন ওই বলেই আপনারা এখনো আছেন? জি।
মানে আর একটা ব্যাপার হচ্ছে যে এই বাড়ি যদি কখনো কিছু করতে হয় সেটা সবার সঙ্গে আপনারা কি আলাপ করেই করেন, মানে যারা আপনাদের প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন যারা আছে? অবশ্যই আমরা শুধু এই বাড়ির বিষয়টা বলবো না, আমরা এই গ্রামেও যদি কোনো কিছু করতে চাই আমরা গ্রামের লোকজনের সঙ্গে আলোচনা করে একটা আলাপ আলোচনা করে আমরা, যেমন একটু আগে আপনি দেখলেন যে শুধু নুনের টেক থেকে আমরা বসে মিটিং করছি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো একটা কোঅপারেশন আমি চাই, অর্থাৎ জ্যোতি বসুর কাছ থেকে একটা শিক্ষা নেয়া। জ্যোতি বসু যে রাজনীতি করে, যে মানে এশিয়া মহাদেশের মধ্যে একজন অন্যতম রাজনীতিবিদ হয়েছেন, নিশ্চয়ই তার গুণাবলী ছিল। সেই গুণাবলীগুলো কিছুটা আমরা চাই চর্চা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কিনা। অর্থাৎ এই এলাকার, এই অঞ্চলের মানুষের, সোনারগাঁয়ের মানুষের, নারায়ণগঞ্জের মানুষের, বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা স্থান করতে পারি কিনা, যে আমরাও চেষ্টা করি যাতে এই এলাকার লোকজন আমাদেরকে যে কোনো বিষয়ে কাজ করার জন্য আমরা এগিয়ে যাই, মানুষের সহায়তা। আচ্ছা, আপনারা তো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এলাকার মানুষ এই বাড়িটিকে কিভাবে দেখে? এলাকার মানুষ আসলে এটাকে জ্যোতি বসুর বাড়ি নামেই চিনে, এখানে অন্য কিছু কিন্তু বোঝে না। এক কথায় বুঝে যে জ্যোতি বসুর বাড়ি, এটা এক নামে সবাই চিনে, আপনি যেখানেই বলেন না কেন। আচ্ছা প্রিয় দর্শক, এই যে আমাদের সঙ্গে যিনি আছেন কিংবা যার সঙ্গে আমরা আছি, ইউসুফ আলী, এই বিল্ডিং এর, এই জ্যোতি বসুর বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি যার, আমরা তার সঙ্গে আছি। এই যে চলে আসেন আরেকজন, আপনার নামটা আপা? আমার নাম হাজরা বেগম। হাজরা বেগম। আমি একটু হাজার আপুর পরিচয়টা দিই। আমি আপনাকে একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের আসলে কাগজপত্রে কি হয় না হয় সেগুলো আমাদের বিষয় না। আপনি আমাদের দুই ভাই বোনকে একসঙ্গে দাঁড়ালে সবাই বলে যে আমরা আপন দুই ভাই বোন, বুঝছেন? আসলে হাজারা আপা হচ্ছে আমার চাচাতো বোন। হ্যাঁ, আপনাকে আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমি আমার আপন ভাই বোন, আমার চাচা চাচি, চাচাতো ভাই বোন, ফুফা ফুফু এখন নাই, চাচা নাই, ফুফাতো ভাই বোন, ওদের নাতিপুতি যারা আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু একসঙ্গে বসবাস করি এবং আমরা মিলেমিশে যা কিছু করি, সবকিছু আমাদের পারিবারিক বা যে কোনো বিষয় হোক আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি। এখানে আমাদের বুঝার উপায় নেই যে আসলে কে আমার আপন ভাই, কে আপন বোন, কে চাচাতো ভাই, কে চাচাতো বোন, কে ফুফাতো ভাই, কে ফুফাতো বোন। সবাই এই বাড়িটাতে বসবাস করেন, এখানে বসবাস। কিন্তু কাগজে তো আপনার পাওয়ার অ্যাটর্নিতে তো আপনার নাম আছে। সেটা হোক, এটা করা হয়েছে হলো মানে ওই যে আমি বললাম যে যেহেতু কলকাতাতে যোগাযোগটা আমার সঙ্গে হয়, সেহেতু আমাদের পরিবারের সম্মতিতে সবার সম্মতিতে আমি বলেছি যে এটা এইভাবে করতে বলছে, কোনো সমস্যা নাই, একজনের নামে হলেই হলো। আমাদের এটা নিয়ে আমাদের আসলে কোনো মানে অভিযোগ নাই আর কি। আচ্ছা, খুবই ভালো লাগলো যে বাড়িটা রক্ষা পাক। হ্যাঁ, এবং এই স্মৃতিটা আমার ভাইয়া তো একটা সাংবাদিক, সে বুঝে, সে আমাদের মানে অনেক শিক্ষিত, তার জন্য মানে সবাই ওর উপরে ভরসা করে। এই যে ভরসা করে, এটাও তো আমার জন্য একটা গর্বের বিষয় যে আমার পরিবার, আপনারা ভরসা করেন, সেও তো আপনাদের নিরাশ করেনি। আমার উপর ভরসা করে, আমি সেই বিশ্বাসটা অর্জন করি। আমি চাই ওই পুরো এলাকার মানুষের মধ্যে এই বিশ্বাসটা অর্জন করতে, যে এই এলাকার সকল দলের মানুষ যেন বিশ্বাস করে যে না, ইউসুফ আলীর কাছে গেলে অন্ততপক্ষে একটা ন্যায় বিচার পাওয়া যাবে, কিংবা কোনো একটা বিষয়ে গেলে সত্যটাকে বের করে নিয়ে আসার জন্য কাজ করবে এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে, এবং আমার কাছে যে কোনো গোপন বিষয়ে কথা বললেও সেটা নিরাপদ থাকবে, আমি এই জিনিসটা চাই। আচ্ছা আপা, এবার আপনি একটু বলেন যে এই জ্যোতি বসুর বাড়িতে থেকে আপনার কেমন লাগে? ভালোই লাগে, আমাদের জন্ম তো এই বাড়িতে, তো ভালো লাগবে না? আপনার জন্ম এই বাড়িতে। জি। তা প্রিয় দর্শক, মানে এক অর্থে যেটা হচ্ছে যে আমরা পেলাম কিন্তু যে এই ইউসুফ ভাই আছেন, আপা আছেন, এনারা শুধু এই বাড়িতে থাকেন না, তারা জ্যোতি বসুর আত্মীয়। এবং আমরা এটাও জানলাম যে জ্যোতি বসুর জন্ম এই বাড়িতে না, কিন্তু তার অনেক স্মৃতি, শৈশবের অনেক স্মৃতি আছে এই বাড়িতে, অনেক স্মৃতি। সেই বাড়িতে আসতো, বেড়াতে আসতো, যে এটা তার নানার বাড়ি। আর নানার বাড়ি কিন্তু সবারই কিন্তু খুব প্রিয় হয়, অনেক স্মৃতি থাকে নানার বাড়িতে, অনেক মানে নাতি যারা থাকে অনেক আদর পায়। তো সেই হিসাবে এই বাড়িতে তার অনেক অনেক স্মৃতি আছে। তো এটা আমরা জানতাম যে একটু দ্বন্দ্ব ছিল যে তার জন্মটা আসলে কোথায়, এইখানে নাকি কলকাতাতে, মানে একটু ছিল। তো আজকে আমরা জানলাম এই বিষয়টা যে তার এই বাড়িতে জন্ম না, যেটা নানার বাড়ি। একটু বলি এখানে যেটা বিষয় হলো প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আমি আর সুহিদ দুজনে মিলে জ্যোতি বসুর এই জীবনী সবকিছু নিয়ে একটু আলাপ করব, একটা স্ক্রিপ্টও নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা ইউসুফ ভাইকে এবং আপাকে পাওয়ার পরে মানে এত কিছু ভালো বিষয় আমরা জানলাম, জরুরি গুরুত্বপূর্ণ, যেগুলো জানা উচিত অনেকেরই। আমরা দুজনকেই ধন্যবাদ দেই যে আমাদের সময় দেওয়ার জন্য, এবং ইউসুফ ভাইয়ের আরো 3টা, উনি খুব জনপ্রিয় মানুষ, আরো 3টা মানে জুম্মার আগে আরো 3টা তাকে মিটিং করতে হবে। জুমার আগে না, জুমার পর, যাক জুমার পরে। তাহলে ইউসুফ ভাই আর কিছু কি বলবেন আপনি? আরেকটা বিষয় আমি অবগত করব যে আপনারা যেটার অনুসন্ধানে এসেছেন, যে জ্যোতি বসুর বাড়ির অনুসন্ধানে, আমি এখানে আপনাদের একটু ইনফরমেশন দিই যেটা আপনাদের কাজে লাগবে। এখানে জ্যোতি বসুর আরেকটা বাড়ি আছে নাগপাড়া নামক গ্রামে, ওইখানে জ্যোতি বসুর
ওদের বাড়ি ওইটা, এটা হচ্ছে নানার বাড়ি, ওইটা হচ্ছে জ্যোতি বসুর বাড়ি, কিন্তু ওখানে কিন্তু জ্যোতি বসুর কোনো স্থাপনা নেই। আচ্ছা, বাড়িটা আছে, যারা আছে বাড়িটা আছে, ওখানে যারা এখন থাকতেছে ওরা বাড়িঘর করে থাকতেছে, সেখানে জ্যোতি বসুর স্মৃতি বলতে কিছু নেই। ওখানে কারা থাকছে? ওখানে আমাদেরই আত্মীয়, ওরা থাকতেছে ওখানে। আর এইখানে যেহেতু এই বাড়িটা করেছে, তৎকালে শুধু এই বিল্ডিংটা ছিল, পরবর্তীতে তো আপনার পেছনে দেখেন লাইব্রেরি এবং পর্যটন কেন্দ্র যেটা সেটা করা হয়েছে। এই বাড়িটা ছিল তখন, আপনি ওখানে দেখেছেন যে 1329 সালে পাঁচু ওস্তাগার নামে যিনি রাজমিস্ত্রি ছিলেন, ইট এবং সুরকি দিয়ে, চুনা দিয়ে যেটা বিল্ডিং তৈরি করা হতো, এটাতে কিন্তু কোনো লোহা নেই। আপনি দেখবেন ভেতরে গেলে দেখবেন এই যে পিলার গুলো দেখতেছেন, ইট দিয়ে পিলার, হ্যাঁ 20 ইঞ্চি প্রতিটা ওয়াল, এই ওয়ালটাই হচ্ছে বিল্ডিং এর পিলার, সুরকি দিয়ে করা, এটা ইট সুরকি দিয়ে করা। পরবর্তীতে এটাকে সংস্কার করা হয়েছে, মানে রেনোভেশন করা হয়েছে। জি জি, এটাকে সংস্কার, ডিজাইন একই রাখা হয়েছে, আগের ডিজাইন গুলোকে সব রাখা হয়েছে, শুধুমাত্র সুরকিটা ফেলে দিয়ে সেখানে সিমেন্ট লাগানো হয়েছে। রড কি দেওয়া হয়েছে? না, রড প্রয়োজন নাই, এটার কোথাও রডের প্রয়োজন নাই। আপনার শুধুমাত্র যেখানে ছাদ, যেখানে ওই ছাদের মধ্যে আপনার রেল লাইনের যে স্লিপার, ওই স্লিপার গুলো বসিয়ে দিয়ে একটার মধ্যে আরেকটা ইট, একটা ইট থেকে আরেকটা ইট স্থাপন করতে যেটুকু দূরত্ব প্রয়োজন হয়েছে ওরকম স্লিপার বসানো আছে, ওই শুধু রড, আর কিছু। বাড়ির নির্মাণ কাঠামো সম্পর্কে আমরা জানলাম আর একটু। তাই প্রিয় দর্শক, আপনি কিছু বলবেন? আমরা একটু শেষ করব। ভাইই বলছে, আমি আর কি বলবো, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এই গরমের মধ্যে, রোদের মধ্যে দাঁড়ায় আমাদের সঙ্গে কথা বলছে এতক্ষণ। আমরা এই বাড়িটা আরো বিস্তারিত আমরা ভিডিও করব। প্রিয় দর্শক, আজকে যেহেতু শুক্রবার, সবারই অনেক কাজকর্ম থাকে, তার দীর্ঘায়িত করি না, আমরা শেষ করি। ইউসুফ ভাই আপনাকে ধন্যবাদ, আপা আপনাকে ধন্যবাদ। সবশেষ যদি আপনাদের ধন্যবাদ না দেয় তাহলে কৃতজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। হ্যাঁ, দুপুরে আমাদের সঙ্গে যদি খাওয়া দাওয়া করেন তাহলে কৃতজ্ঞ হব। কি সৌভাগ্য। 1, 2 হলো যে এরকম বিভিন্ন ঐতিহাসিক স্থানে যাবেন, ঘটনাবহুল বিষয় তুলে ধরবেন, মূল এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য যদি যে কাউকে প্রয়োজন হয় তার সহযোগিতা নিয়ে তুলে ধরলে আমার মনে হয় মানুষ ইতিহাস সম্পর্কে জানবে। আর নতুন প্রজন্ম এবং এখনকার প্রজন্মের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আসেন আমরা সবাই মিলে এই সমাজটাকে এমন ভাবে গড়ে তুলি যাতে এই সমাজটা হয়ে ওঠে আপনার, আমার, আপনার, সব মিলিয়ে আমাদের, মানে জ্যোতি বসুর আদর্শের একজন মানুষকে আমরা পেয়ে গেলাম। আমাদের সেখানে কোনো দল দেখবো না, মত দেখবো না, কোনো ধর্ম দেখবো না, বর্ণ দেখবো না, সবাই সবার বিপদে এগিয়ে যাব, বিপদে পড়লে সবসময় পাশে থাকবো। আমি পাশে থাকতে চাই, পাশে রাখতে চাই। বাহ, এটা হচ্ছে আমার স্লোগান। আমাকে পাশে রাখেন, পাশে থাকেন, সব সমস্যার সমাধান করা সহজ হবে। আমার সমস্যার সমাধান করা যেমন সহজ হবে, আপনাদের সমস্যার সমাধান করাও তেমনি সহজ হবে। যদি আমরা পাশে থাকি, পাশে রাখি, তাহলে একসঙ্গে মিলেমিশে সবকিছু আমরা মোকাবেলা করতে পারবো। যত বিপদ আসুক, যত সুবিধা আসুক, সবকিছু আমরা একসঙ্গে ভোগ করব। যত বিপদ আসুক, একসঙ্গে আমরা প্রতিরোধ করব। এই সমাজটাকে যদি সামনের দিকে সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সমাজের পরিবর্তন ঘটাতে পারলে আমি একটা ইউনিয়নের পরিবর্তন ঘটাতে পারবো। একটা ইউনিয়নের পরিবর্তন ঘটাতে পারলে আমি একটা উপজেলার পরিবর্তন ঘটাতে পারবো। একটা উপজেলার পরিবর্তন ঘটাতে পারলে এটার বিস্তৃতি লাভ করবে জেলা পর্যায়ে, জেলা থেকে সেটা বিভাগ, বিভাগ থেকে রাষ্ট্রে চলে যাবে। একটা সুন্দর কল্যাণকর রাষ্ট্র গঠিত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার কথা বলেন। মানে ইউসুফ ভাই যেটা বলবেন সেটা হচ্ছে, এক কথায় যদি বলি, সর্বমঙ্গলময় একটা সমাজ ব্যবস্থার কথা। প্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করি এবং বাকি কাজগুলো করবো আপনাদের। আরেকটা ঐতিহাসিক ঘটনা বলে দিই। আমাদের এখানে বারোদি বাজারের পাশে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী একটা আশ্রম আছে। এখানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান সহ আশেপাশের বিভিন্ন দেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু এখানে আসে। অনেক মুসলমানরাও কিন্তু এই ঐতিহাসিক স্থানটা দেখতে আসে। আপনার ভারতে হিন্দু মুসলমান দাঙ্গা অনেকবার হয়েছে, কিন্তু ওই দাঙ্গাকালীন সময় অনেকে আশঙ্কা করেছে যে এই বারোদিতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে যারা হিন্দু আছে তাদের উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, আশ্রম ভেঙে ফেলবে, এরকম একটা ইয়ে ছিল। কিন্তু আল্লাহর কি রহমত, এখানে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হিসেবে, একে অপরের সহযোগী হিসেবে আমরা কাজ করছি, যাতে কেউ এই সুযোগটা নিয়ে ওই হিন্দু ধর্মের ওই প্রতিষ্ঠানটা যাতে ক্ষতি করতে না পারে। আমরা সবসময় সজাগ দৃষ্টি রেখেছি, আমাদের পূর্বপুরুষরাও রেখেছে, আমরাও রেখেছি। আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তারাও যাতে সেই আমাদের পথটা অনুসরণ করে কাজে লাগাতে পারে, আমরা সেই শিক্ষাটা দিয়ে যাব। মানে মুখে মুখে শুধু বললে হবে না, হিন্দু মুসলমান ভাই ভাই, সেই কাজগুলো করতে হবে। আমাদের পূর্বপুরুষরা করে গেছে, আমরাও চালিয়ে যাচ্ছি। এবার দুর্গাপূজা গিয়েছে, দুর্গাপূজায় এই বারোদি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে যারা আপনার
হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেয় তাদের সঙ্গে কথা বলে, ওদের কিন্তু বিভিন্ন সম্প্রদায় আছে, সম্প্রদায়ের এক একজন ছোট ছোট সম্প্রদায় এক এক পাড়ার নেতৃত্ব দেয়, ওই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কথা বলে কাদের একেবারেই প্রয়োজন, একটা শাড়ি দরকার, পূজা উপলক্ষে একটা লুঙ্গি দরকার, একটা 3 পিস দরকার, আমরা সেটাকে আইডেন্টিফাই করে তারা যে তালিকাগুলো দিয়েছে সবগুলো তালিকা ধরে 12 ইউনিয়নের যতগুলো তালিকা হিন্দু সম্প্রদায়ের নেতারা দিয়েছে সবগুলো তালিকা ধরে আমি আমার নামে একটা কল্যাণ তহবিল আছে, ইউসুফ আলী কল্যাণ তহবিল, এটার পক্ষ থেকে এবছরও দিয়েছি, প্রতি বছরই দিই, এবছর লাস্ট বললাম যেহেতু রিসেন্ট শেষ হলো। এবং এর পাশাপাশি আমাদের মুসলমানদের জন্য রমজান মাস আসে, রমজান মাসে রোজার শুরু থেকে একেবারে ঈদের দিন পর্যন্ত ইফতার সামগ্রী এবং ঈদের সামগ্রী বিতরণ চলে, শীতকালে কম্বল বিতরণ চলে। আমাদের এখানে মোটামুটি একেবারে বলতে গেলে লঙ্করখানার মতো খোলা থাকে, আমি লঙ্করখানা বলবো না, ঠিক এটা হচ্ছে আমাদের যেহেতু আল্লাহ তাআলা মন মানসিকতা দিয়েছে এলাকার লোকজনের জন্য কাজ করার জন্য, এটা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই নৈতিক দায়িত্ব থেকে আমাদের এখানে শীতের সময় যে আসে, শুধু আমার 12 ইউনিয়ন না, অন্য ইউনিয়নের লোকজন আসলো, যে কেউ আসে একটা শীত নিবারণের জন্য একটা কম্বল নিয়ে যেতে পারে। এবার নতুন করে এবার আর কম্বল দেবো না, কম্বল সবাই দেয়, আমি এবার চিন্তা করছি যে আমি একটা শাল দেবো, আমার একটা বোনকে, একটা মাকে, একটা খালাকে, কিংবা একটা দাদাকে, একটা ভাইকে। চমৎকার, মানে ঘুরাই ঘুরাই দেওয়া একই জিনিস সবসময় ইউজ করতে পারে। অনেকের বাসায় দেখা গেছে সে এক শীতে 4টা-5টা কম্বল পায়, কারণ আমার মতো তো অনেকে আছে এরকম সমাজসেবা করা দেয়। আমি এবার শাল মানে কম্বল দেবো না, এবার চিন্তা করছি আমি একটা শাল দেবো। আমার মা এটা একটা খুব ভালো উদ্যোগ। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো, অনেকে দেখবেন যে ঈদের আগে দেখা যাচ্ছে যাকাতের শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু শাড়ি লুঙ্গি সবাই দেয়, কিন্তু ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় ঈদে কিন্তু বাচ্চাদের চাহিদাটাই বেশি, ওদেরই বেশি আনন্দ, ছোট বাচ্চাদের কিন্তু ওইভাবে দেয় না, সবাই শাড়ি লুঙ্গি, জাকাত মানে শাড়ি লুঙ্গি। আমি যাবৎকালে রোজার সময় কখনোই শাড়ি আর লুঙ্গি দিইনি, হ্যাঁ, কারণ আমি রোজার সময় চেষ্টা করেছি মানুষের বাড়িতে একটু ইফতার পাঠানোর জন্য। আমি ঈদের সময় চেষ্টা করেছি একটু পোলাও মাংস খেতে পারে যাতে ওই সামগ্রীগুলো পাঠানোর জন্য, সেমাই চিনি খেতে পারে ওই সামগ্রীগুলো। খুবই ভালো উৎসবটা যাতে সবার হয়, আর সবার হয়। আমাদের আসলে খুবই ভালো লাগলো ইউসুফ ভাই যে কথাগুলো বললেন। আজকে আসলে তোমার আর আমার বলার মতন কিছুই ছিল না, আমরা শুধু আজকে শুনেই গেলাম ইউসুফ ভাইয়ের কথা। যেটা হচ্ছে যে কিন্তু আমাকে বেশ মানে এই খুঁচিয়েছেন, খুঁচিয়েছেন, খোঁচায় খোঁচায়, কিন্তু এটা হচ্ছে যে ইউসুফ ভাই যে কাজটা করছেন, যে এই 12 দিন মতো আমরাও চাই অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা, শুধু 12 দিন না, পুরো বাংলাদেশে ভারতীয় উপমহাদেশ হয়ে উঠুক। আমরা সবার জন্যই বলছি একটা অসাম্প্রদায়িক সর্বমঙ্গলময় একটা সমাজ ব্যবস্থা আমরা চাই। সবাই ভালো থাকবেন, আজকে এখানে শেষ করেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। মানে এটা ভাবা যায় যে গ্রামে ইলেকট্রিক কেতলি থেকে চা বানানো হচ্ছে। সেই থামছো কেন? থামলাম হচ্ছে চায়ের তৃষ্ণা পাইছে, তার মধ্যে এই জায়গাটা ঢুকে দেখলাম এত সুন্দর জায়গাটা, বাতাস আছে, বাতাস মানে সবকিছুই আছে এইখানে, যে বসার খুব সুন্দর এই যে বেঞ্চ করা আছে কাঠের, তারপরে যে বাচ্চারা ওখানে খেলতেছে। খালা চা হবে না? পানি হিট দিছেন? গ্রামের একটা ব্যাপার দেখো যে এখন মানে এটা ভাবা যায় যে গ্রামে ইলেকট্রিক কেতলি থেকে চা বানানো হচ্ছে। মানে কাস্টমার আসলেই আপনারা তখন পানি গরম দেন না? আপনি দোকান চালান? আমিও চালাই, বাড়ি এলাও চালাই, দুজন আমি থাকি বেশি। এখানে চা ছাড়া আর কি পাওয়া যায়? ভাত টাত এরকম? ভাত পাওয়া যায় না, সকালে রুটি বেশি, রুটি পাওয়া যায়, পেঁয়াজি পাওয়া যায়, বিকেলে যে পেঁয়াজি টেয়াজি বুট মুট আবি যাবে বিভিন্ন জিনিস বেচা যায়। কারা খেতে আসছে? খোলার বহুত মানুষ আহে। এই গ্রামের নাম কি? গ্রামের নাম কইলাম তো জালসা। গ্রামের নাম জালসা বলছিলেন, হ্যাঁ। আর এই রাস্তাটা হচ্ছে ওই ধামরাই থেকে চলে গেল একদম সাটুরিয়া পর্যন্ত, না? সাটুরিয়া বালে। আপনি চা বানান তাহলে আমি দেখি আপনার দোকানটা, দেখি আপনার বানান তাহলে কতক্ষণ লাগবে পানিতে? হ্যাঁ, হিট হয়ে নি তো কতক্ষণ লাগে হিট হইতে? না বেশি লাগবে। আপনারা কি সবাই ক্রেতা চা খেতে আসছেন? যে আমার ওই যে গাড়ি আমি ওইখানে রেখে এইখানে। ওই যে সিএনজি। আর যে খালা যে বললেন যে খোলা মানে যে ইট ভাটার যে কর্মচারী তারা এখানে আসে চা খাইতে। আচ্ছা, এরাই মূলত আপনাদের কাস্টমার? আচ্ছা খালা, এইখানে দেখতেছি যে বিছানাপত্র পাড়া এখানে থাকি, তাই। ও, এটা আপনার বাড়িও? দারুন তো। মানে গ্রামের দোকানটা হচ্ছে মানে 1:2 বলা যায়, বুঝছো? একের মধ্যে 2, বাড়িও আছে, দোকানও আছে। আর দুপুরে আপনারা কোথায় খাওয়া দাওয়া করেন? দুপুরে এনে খাওয়া দাওয়া করি,
তখন শুধু নিজেদের জন্য রান্না করেন, এই যে আমাদের মতো যারা কাস্টমার আসবে এদের জন্য? কাস্টমারে খাওন খায় না, ভাত খায় না, দুপুরে খায় না, না। তারা শুধু সকালে নাস্তাটা খায়। হ্যাঁ। আপনি সকালে নাস্তা বলেন, সকালে নাস্তা কি কি থাকে? সকাল নাস্তার মধ্যে ডাল রুটি হয়। ডাল আর রুটি। হ্যাঁ। এই কি হয় আপনার? নাপিন। কি নাম তোমার? জোরে বলো। ইমা, সুন্দর নাম। এটা কি ফুল? শুধু নামটা সুন্দর না, রিমা না? ইমা। ইমা ইমা দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা এই ফুলটা দেখি তো, এই ফুলের নাম জানো সুই? না, নাম তো জানি না, তুমি জানো? না, আমিও কই। করতে আনছো এটা? আমার বউ এখানে লতি তুলতে গেছিল, তার নাকি এখানে দেখছি ফুল, তার জন্য আনতে বলছি। লতি তুলতে গিয়ে? তোমার বউ মানে দাদি লতি তুলতে গেছিল, ওই লতি তুলতে যে এটা পাইছো না বনের ভিতরে? না, এইটা আমার কাছে মনে হচ্ছে সুহি, মানে এটা গুগলে আমরা এই করে দেখলাম স্পিরাল জিঞ্জার লেখা। এই গাছটা আমি এমনি জঙ্গলে দেখছি কিন্তু নাম জানি না। হ্যাঁ, এসা। এই চা হয়ে গেছে। এই যে দেখো সুপারি কাটার যন্ত্র এবং দোকান। নাম কি মনে আছে তোমার? হ্যাঁ, এটা কি? শর্তা না? ছর্তা। আচ্ছা মেহেদি, দেখো এখানে একটা স্মার্ট টিভিও আছে, মানে এটা আসলে কি বলে, দোকান কাম বাড়ি। হ্যাঁ, সবকিছুই আছে এখানে। টেলিভিশন আছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে সমস্ত এই যে তৈজসপত্র সব এখানে। তোমার আর একটু দেখে আসলাম, দেখাই, এদিকে আসো। ও, এখানে আবার ছাগলও পালা হয় একটা সুন্দর। এই ছাগল কি খালার? ছাগল পালা হয় এখানে। এইখানে একটা মিট সেপ আছে, মিট সেপে একটু খাবার টাবার রাখা আছে। হ্যাঁ, এই যে খালা জঙ্গল থেকে লতি তুলে নিয়ে আসছে, কচুর লতি সুন্দর করে বেছে রাখছে। এই যে দেখো সুই, এটা হচ্ছে রুটি বানানোর ঘর। ও, এটা খালার রান্নাঘর। কত বড় তাওয়া! হ্যাঁ, বিশাল চুলাটাও তো অনেক বড়। এইখানে খড়ির চুলায় রান্না হয়। হ্যাঁ, আর এইখানে এই যে রুটি বেলা হয়। হ্যাঁ, রুটি বেলা হয়। এই যে দেখো পাশে হচ্ছে কাশবন। হ্যাঁ, একদম চোখ জোড়ানো, মন জোড়ানোর সব ব্যবস্থা আছে এখানে। চাটা বোধহয় হয়ে গেল, চলো আমরা চাটা খাই। 10টা 10:30, মানে ঘুমানোর আগ পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ। আর সকালে কয়টার থেকে? সকালে 4টে। চিনি দিয়েন না খালা আমাদের চায়ে, চিনি হবে না। সুন্দর গরম পানিতে ধুয়ে নিচ্ছে, মানে এইটাই বলে দেয় যে হাইজিনিক সেন্সটা কি স্ট্রং। খালাকে দেখেও মনে হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দোকানটাও দেখো, যেটা যে বাড়ি দোকান এত লোকজন এখানে আসে কিন্তু খুবই পরিচ্ছন্ন, গোছানো। হ্যাঁ, গোছানো। নাতি কই থাকে? বাড়িতে থাকে। নাতি থাকে। বাড়ি কত দূর এখান থেকে? ওই যে ইটভাটার রুমটাই। ও, ইটভাটার পাশে। খালা, এই যে সব চিপসের প্যাকেট, পলিথিন, এগুলো কি করেন? পানির বোতল টোতল এগুলো কোথায় ফেলেন? খালে দিই পানির মধ্যে ফেলে দেন? খালা, এই যে এগুলো যে নিচে এই যে খালে এই যে ফেলতেছেন, এগুলো কিন্তু পানি নষ্ট হবে, পরিবেশ নষ্ট হবে। এত সুন্দর করে গুছায় রাখতেছেন, আর একটু কষ্ট করে এই যে প্লাস্টিকের বোতল টোতল যা কিছু আছে এগুলো একটা জায়গার মধ্যে রাখবেন, একটা বস্তা রাখবেন, ঠিক আছে? পরে ওই দূরে নিয়ে ওটা পুরাই দিবেন, পরিষ্কারও থাকবে। হ্যাঁ, পরিবেশ ভালো থাকবে। ঠিক আছে খালা? খালা মনে হচ্ছে না করবেন। খালা আমলে নেয়নি। ওগুলো কি করার ঘুম না, ওগুলো তো ফেলছেন, ফেলার আগেই একটা বস্তা রাখবেন, যে সবাইকে বলবেন ওটার মধ্যে ফেলতে। বস্তা যখন ভরে যাবে তখন ওই যে দূরে নিয়ে ওটা পুরাই দিবেন। আর এই দোকানের ময়লা এই তো সব অন্য জায়গা থেকে তো আর ময়লা আসতেছে না, সব ময়লা কিন্তু আপনার আপনার ময়লা কিন্তু অন্যের উপরে চাপাই দেওয়া যাবে না। আপনার ময়লা কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? কারণ আপনার দোকানটা কিন্তু অনেক সুন্দর, অনেক পরিষ্কার। খালি একটা এবার চাটা খেয়ে বলো কেমন হলো চাটা? চাটা তো অনেক গরম, একটু বেশি গরম খেলে আবার তারপর। হ্যাঁ, ও তোমার দাদা আসছে। কিসের দাদা চলে আসছে? কার দাদা আপনি? কার দাদা আপনি? মানে আমাদের হচ্ছে কাকা। হ্যাঁ, কিন্তু দাদা কার? কি কি আনলেন বাজার থেকে? ও, দোকানে সদাই করে আসলেন। আর খালার জন্য কি আনছেন? খালার জন্য কিছু আনেন নাই? পান। ও, খালার জন্য পান সুপারি না? পান সুপারি ছাড়া চলবে না। না, পান সুপারি বিক্রিও করে আবার খায়ও। সেই আমাদের পাহাড়ের সেই দিদির মতো আর কি। খুব খুশি হয়। ধনেপাতা না?
এই সেটা তো আমারও খুব পছন্দ। দাদা কি করলে শুনলাম না, কি? খুব খুশি হয়। হ্যাঁ ধন্যবাদ আনলে খুব খুশি হয়, ধন্যবাদ আমারও খুব পছন্দ। হ্যাঁ জানো কেমন চাটা? চাটা ভালো, দূর থেকে আসছি তো চাটা খেয়ে একটু ভালো লাগছে। মানে আজকে আমরা গ্রামে এসে কি দেখলাম, একটা স্বয়ংসম্পূর্ণ হ্যাঁ 2 in 1 দোকান দেখলাম, বাড়ি কাম ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান। এই যে দেখেন কি বড় গাছ, মানে আমাকে কত উঁচায় উঠতে হয়েছে। লজ্জাবতী গাছ আমি এত বড় কখনোই দেখি নাই। আচ্ছা হাসান ভাই, এই গাছটা এত বড় হইলো কেন? এর কি লজ্জা কম না বেশি? এটা একটি বিশেষ জাতের লজ্জাবতী। আমি ঠিক এটার জাতটি সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবো না। কোথায় পাইছেন? এটা স্থানীয় নার্সারিতে পেয়েছে এবং তখন নার্সারির ব্যবসায়ী বলেছে যে এটি একটি অন্য জাতের গাছ, আপনি নিয়ে রোপণ করতে পারেন। তখন কি বলছিল যে এটা এত বড় হবে? বলেছে যে একটু দীর্ঘ হবে এবং এটা মেহেদি গাছের মতো একটি গাছ হবে, গুল্ম টাইপের। আমরা তো সাধারণত লজ্জাবতী গাছ দেখলে একদম হাত দিয়ে মারাই, আর এটাকে তো ওই করতে হলে আমাকে মই দিয়ে উঠে তারপরে এই করতে হবে। আপনাকে নির্লজ্জ হতে হবে, আপনি নির্লজ্জ হয়ে উপরে উঠবেন, ও লজ্জা পেতেও পারে। আপনি দেখেন যে এর সেন্সরও কিন্তু অত স্পর্শকাতর না, আপনি ধরবেন সঙ্গে সঙ্গে সে লজ্জা পাবে না, একটু পরে গিয়ে পাবে। আচ্ছা, এর কি একটু মানে লজ্জা কম, একটু নির্লজ্জ, একটু সময় বেশি লাগে না? একটু সময় বেশি লাগে এবং এর ফুলটি থাকলে আপনি মুগ্ধ হয়ে যেতেন। এই যে এটাই কিন্তু আমাদের পরিচিত লজ্জাবতী হলে একদম অনেক আগেই সে নুয়ে শুয়ে পড়তো লজ্জায়। এই গাছটি যারা এখানে আসেন তারা পছন্দ করেন এর উচ্চতার কারণে। তারা ওই গাছটির সঙ্গে তুলনা করেন যেটি আমরা দেখে অভ্যস্ত, যেটি গুল্ম টাইপের শুয়ে টুয়ে চলাফেরা করে, লতানো। এটি মোটেও লতানো না এবং এর ফুল ফুটলে আরও দেখতে ভালো লাগে এবং নিচের দিকের পাতাগুলো কোনো কারণে পড়ে গেছে বলে আমরা এই কাণ্ডে অনেক ডালের উপস্থিতি আর পাচ্ছি না। এর বয়স কত? এর বয়স 3 বছরের মতো। এটি কিন্তু একটা টবের মধ্যে হয়ে আছে। আচ্ছা, টবের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, আমরা চেয়েছিলাম ওই টব থেকে এটা তুলে এটাকে মাটিতে রোপণ করতে, কিন্তু ও এত বেশি বেড়ে গেছে এখন টব ভাঙা ছাড়া গতি নেই। মাত্র 3 বছরে এই লজ্জাবতী গাছটা 10 ফিট উঁচু হয়ে গেছে। এটা কি জাতের লজ্জাবতী? আসলে যদি কোনো বৃক্ষ বিশারদ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন আমাদেরকে জানাবেন। আমরা লম্বু লজ্জাবতী দেখলাম সোনা রং তরু ছায়ায় এসে, সেখানে ধরেন যে 10-12 হাজার টাকা লাভ হয়েছে। শুকনা মরিচটা বিক্রি করিয়া 80, 85, 100 টাকা কেজি যায়। আমি এখন তেতুলিয়ার টায়াগঞ্জে যাওয়ার পথে দেখলাম এই আপা কিছু মরিচ তুলছে এবং মরিচের গাছগুলো একটু কেমন যেন মানে হ্যাঁ একদম একটু শুকায় গেছে মনে হচ্ছে। আপা, এই মরিচ গাছগুলোর এই অবস্থা কেন, কেমন যেন একদম শুকায় গেছে? এগুলো ধরেন যে পানি বাচ্ছে, পানি বাজার জন্য মরিচ পানি বাচ্ছে মানে এই খেতে পানি, বৃষ্টির পানির বাজার জন্য, বৃষ্টির পানি জমে, বৃষ্টির পানির জমে এগুলা মানে ক্ষেত গাছগুলো ঝিমসাই যাচ্ছে। এগুলা মরিচ তার এখন আর রাখা যাবে না, গাছ থেকে মনে আছে যে ঝরে পড়ে যাবে। মরিচ গাছে গোড়ায় পানি জমলে গাছ মরে যায়? হ্যাঁ মরে যায়। আচ্ছা, মরিচগুলো কি মানে পরিপক্ক হয়েছে, বাতি হয়েছে? বাতি হয়েছে, কতটা বাতি হয়েছে, কতগুলা কমলায়, কিন্তু ভাবে তাও বিক্রি করে দেওয়া হচ্ছে আমাদের। মানে এখন সবই আপনারা তুলে ফেলছেন যেহেতু গাছই মরে যাবে। পানি না জমলে আপনারা আরো মরিচ, পানি না জমলে ভরাই রেখে দিতাম, পানির জন্য এরকম হয়েছে। এগুলো কোন জমিতে হয়েছে? এই যে এই পাশে, এটাই, এই যে এটা না? হ্যাঁ এটা। আচ্ছা, এই জমি কার? জমি আমাদের বিয়ে হয় সম্পর্কে। বিয়ে কতটুকু জমিতে এই মরিচ চাষ করছে? এখানে মনে হয় 50 হবে, দুইখানে মিলে শতক। হ্যাঁ 50 শতক। এইবারে কি প্রথম মরিচ তুললেন নাকি আগেও আরো তুলছেন? পাকা মরিচ উঠাইছে। এটা ধরেন যে ওই যে পাকা মরিচটা যে গাড়ে না পাকার জন্য, ওই মরিচ গাছ এটা। এটা ওই মরিচটা উঠানোর পরে এখন যাবার পরে যাবার জোয়ার আসছিল তখনকার মরিচ, মানে শেষের দিকে মরিচটা। হ্যাঁ আচ্ছা, এটা এখন শেষের দিকে। কি করবেন এই মরিচ এখন তুলে? এটা এখন পাইকারি বিক্রি হবে। কেমন দাম পাইকারি? দাম 80, 85, 100 টাকা কেজি যায়। 80-85 টাকা করে কেজি আপনারা বিক্রি করেন। আচ্ছা, এই যে মরিচ গাছ লাগাইতে যে আপনাদের খরচ হয়েছে, হ্যাঁ ওই খরচটা কি উঠে আসছে? খরচটা তো উঠে নাই। খেতে শুকনা মরিচ ধরেন যে আপনার মোটামুটি খরচ চলে আসছে। প্রায় খরচ এক খেতে না হইলেও 30-35 হাজার টাকা, 40 হাজার টাকা খরচ হয় আমাদের মরিচটা আবাদ করতে গেলে। সেখানে ধরেন যে 10-12 হাজার টাকা লাভ হয়েছে শুকনা মরিচটা বিক্রি করিয়া। আসার কথা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মাঝেও কৃষকের কিছুটা হলেও লাভ হয়েছে। এই আপার মুখে হাসি দেখেই সেটা বোঝা যাচ্ছে।
আমরা গ্রামে এসে মরিচ তোলা দেখলাম। দরজা জানালা বারান্দা সবই আছে, কিন্তু সারা বাড়ি খুঁজেও আমি কাউকে পেলাম না। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিচ্ছু নাই, গুরু কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। আমি যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, এই ঘরের দরজা জানালা বারান্দা সবই আছে, কিন্তু সারা বাড়ি খুঁজেও আমি কাউকে পেলাম না যে এই ঘরে বসবাস করে, এমন কেউ এই বাড়িতে নাই। পরে জানা গেল যে বাড়ির যে মালিক তিনি ঢাকাতে থাকেন। এই বাড়িটি খুব সুন্দর করে উনি নির্মাণ করছেন। উনি অবসরে কখনো আসেন, এসে বসে থাকেন, কিন্তু উনি রাত্রি যাপন করেন না এখানে। এলাকাটির নাম হচ্ছে উত্তর সালামত, এটা শ্রীনগরের মধ্যেই। সুন্দর বাড়ি দেখিলাম চক্ষু মিলিয়া। এখানে আসলে কি অনেক আনন্দ পাওয়া যায়? সব বিষয় নিয়ে এখানে কোনো অন্যায় অত্যাচার হয় না, মানুষকে ভালোবাসে বেশি, খাজনা অথবা মানুষের আচার ব্যবহার এটার জন্যই আনন্দ বাজার। আমরা একটা বিশেষ বাজারে আছি। কাকা কেমন আছেন? আছি, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম শিবু কৃষ্ণ দত্ত। শিবু কৃষ্ণ দত্ত? হ্যাঁ। আচ্ছা, এই যে পানের দোকানদার, পানের ব্যবসা আপনার কতদিনের? প্রায় 40 বছর। 40 বছর? এই ব্যবসা শুরু করছিল কে? পানের ব্যবসা? পানের ব্যবসা আমার জাত ব্যবসা। আপনাদের জাত ব্যবসা? মানে আপনার বাবা দাদা এরাও করতো? এটা করতো। আচ্ছা, এটা আমরা পান লাগাইতাম আর কি। ও পানের চাষ করতেন আপনারা? এখন করেন না? না। আছে না বলে একটা দুর্নীতি, একটা ফারাকের মানুষ হইলো, অত্যাচার করলো, অন্যায় কাজ করলো, এই ধরনের স্মৃতি আনন্দবাজার হয় না। আপনি বাড়ি কোথায়? আমাদের বাড়ি আনন্দবাজার হই। নাম কি? নাম শাহজাহান বাবুরসি। আপনি কবে থেকে দেখতেছেন এই বাজার? আমি জন্মের পরের থেকে দেখছি, আমার বাপ দাদার আমলের থেকে। এটা আনন্দ না হইলে আনন্দ হয় নাই, ছোটবেলার থেকে বাপ দাদার আমলের থেকে আনন্দ এইখানে। এই যে এখানে সুন্দর কলা পাওয়া যাচ্ছে। কলাগুলো দেখো, দেখেই মনে হচ্ছে যে যে কোথা থেকে আসছে কলাগুলো? কোথাকার কলা? এগুলো ও, বিভিন্ন ধরনের, মানে যে শুকনা খাবার, ছোলা ভাজা, বাদাম ভাজা, মোয়া, বিস্কিট, অনেক কিছু। এখানে দেখি এই যে দেখো সুই, এখানে দেখো এই যে ভাঙানো হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মশলা ভাঙানো হচ্ছে। বা অনেকগুলো হাস্কিং মিল আমরা দেখছি, এই যে কত মরিচ। সবগুলোতে কি মশলা ভাঙান? ঝাল লাগে না? আমরা তো আসলে কথা বলি না। ও, কেন কেন বলেন তো? এটা ব্যাপারী মাল, বুঝছেন? আমাদের মাল না, আমরা খুচরা মাল ভাঙাই, পাইকারি মাল যে সেল করি। ঠিক আছে, আমরা ভাঙাই না মাল। ঠিক আছে, দরকার নাই, তাহলে আমরা দেখি শুধু মরিচ ভাঙানো হচ্ছে, মরিচের বোটা সহ দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি এখানে দেবেন? না, এটা দাম ভাঙাই, দাম। ও, এটা দাম ভাঙাই, এটা চাইল ভাঙাই, এটা বেসন ভাঙাই, ওটা চাইল ভাঙাই। ও, অনেক কিছু। মানে এখানে হচ্ছে ধান ভাঙানো হচ্ছে, বেসন ভাঙানো হচ্ছে, ভুট্টা ভাঙানো হচ্ছে, এদিকে মশলা, এখানে এটা চাল না, পেঁয়াজির দাম, এটা হলো ধান, এটা ধান। সব ধরনের অনেকগুলো পয়েন্ট এখানে। খোলা তেল পাওয়া যাচ্ছে, পাইকারি সবকিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে তুমি জানো, এখান থেকে কিনে যে সামনে খেয়াঘাটে চরে যাদের যা প্রয়োজন, চরে চলে যায় এসব পণ্য, চরে চলে যায়। এখানে অনেক কাঠ, মানে কাঠের পাওয়া যায়, কাঠ বাসও তো আছে। এটা আসলে একটা বিজনেস হাব, বুঝছো? একটা বিজনেসের অনেক ধরনের বিজনেস এখানে হয়। কাঠ আছে, এই তো মেঘনা নদী, অনেক ধরনের কাঠ আছে। যে তেল, এগুলো তেল হচ্ছে সাফরন। এই তেলগুলো হচ্ছে মূলত এগুলো দেখবা যে নৌকার, এগুলো বুঝছো? হ্যাঁ, ইঞ্জিন চালিত নৌকার যা যা লাগে। বিশাল কাঠের হাট। এই বাজারে কি কি পাওয়া যায়? এই বাজারে হাট, এখানে মনে করেন হাঁস মুরগি, গরু ছাগল, কাঠ, বাঁশ, মুলি, এটা বড় আড়তদারি জায়গা এটা, এই ব্যবসাটা। ইয়ার পরে পাশে মেঘনাপাড় আছে, মেঘনার নদীর মাছ পাওয়া যায়,
তরুণ তরুণ, কিন্তু ঢাকা থেকে এখানে দাম বেশি পড়লো, টাটকা মাছ পাওয়া যায়। ঢাকা থেকে এখানে বেশি কেন? এই টাটকা, কোনো বরফ নাই, মানুষ বিশ্বাস হয় এখানে যার জন্য মান। আর ঢাকা তো বিভিন্ন পদের ইত্যাদি দিয়া কইয়া বেছে, মেংনা উমুক সুমুক। এখানে দেখলাম যে সবকিছু হয়েছে, এই যে রাইস মিল আছে, মানে হাস্কিং মিল, চাল গম ভাঙানোর। ওখানে দেখা যাচ্ছে যে কলা, বাদাম, মানে এই যে মালপত্র সব ট্রাকে তুলতেছে, আদা রসুন পাইকারি শ্যামবাজার থেকে আসে, যাত্রাবাড়ি থেকে আসে, আবার এই কৃষক দোকান, ছোট ছোট দোকানদার এখান থেকে নিয়ে পাইকারি, মানে নদী পথে আসে, তারপরে এখন ট্রাক নিয়ে যাবে। এখানে কিছু আগে আইতো নদীর পথে, এখন ট্রাকে আসে। কিন্তু এই ট্রাকে যে ভরছে এখন, এই ট্রাকে ভরতেছে যে এখন, এইটার আগে থেকে এইটা আবার পাইকারি যাইতেছে, পাইকারি থেকে পাইকারি সেল হইতেছে। এটা এত একটু একটা সুযোগ সুবিধা আছে, এখানে কোনো জোর জুলুম নাই। একটা বাজারে গড় তুলবেন, অন্যায় অত্যাচার নাই। এটা তাহলে গরু ছাগলের বাসের জন্য বড় পাইকারি বাজার। হ্যাঁ, গরু ছাগল, হাঁস মুরগি, কাঠ, বাঁশ, মুলি ইত্যাদি। যেমন নদীর পথে মানুষ যাতায়াতের জন্য সুবিধা, চরাঞ্চলের লোকেরা তাদের লেবার খরচ কম লাগে, আইতে শুইতে সুবিধা আছে, কোনো জামজস্ত লাগে না। আচ্ছা, এই যে এই বাজারের যে একটা নাম, হ্যাঁ, আনন্দবাজার। আনন্দবাজার কিভাবে হলো, একটু নামটা বলেন তো, ঘটনাটা আমাদের। আনন্দ পোদ্দারের নামের উপাধি হয়েছে আর কি, আনন্দ পোদ্দার লোক আছে। উনি কে ছিলেন? উনি একটা হিন্দু জমিদার। হিন্দু জমিদার ছিলেন। এই বাজার কি মানে উনি প্রতিষ্ঠা করছিলেন? উনি প্রতিষ্ঠা, হ্যাঁ, জমিদারি আরো আগে, 70-80। আচ্ছা, হ্যাঁ, পরে গেছে, কিন্তু নামটা তো আগে থেকেই দেওয়া হয়েছে। নামটা আগে থেকে হয়েছে। এই জায়গাটার নামটা একটু বলেন তো, এলাকাটার। আনন্দবাজার। আনন্দবাজার মানে ইউনিয়ন বৈদ্যার বাজার। বৈদ্যার বাজার। তোমার এই আনন্দবাজার দেখে কেমন লাগলো? আনন্দবাজার দেখে আমার তো ভীষণ আনন্দ লাগলো। আনন্দবাজার দেখে আনন্দ লাগলো, গুড। এটা পরিপূর্ণ বাজার বলা যায় না, সবকিছু আছে। মানে বাজার বলতে যেরকম শুধুমাত্র এই যে মাছ, তরি তরকারি, হ্যাঁ, মুদির জিনিসপত্র, এইসব না, মানে সবকিছু পাওয়া যাচ্ছে। শুক্রবার লোকজন তেমন নেই, মানে আজকে তো সকালেই হয়তো কেনাকাটা করে চলে গেছে, অনেক দোকান খোলা আছে। যাক, আমরাও চাই আনন্দবাজারটা আনন্দ নিয়ে থাকুক, আনন্দ ভরে উঠুক, আনন্দ নিয়ে থাকুক। আনন্দ তো আছে, আনন্দ নিয়ে থাকুক। আমরাও চাই এই আনন্দবাজার আনন্দ নিয়েই থাকুক। আজকে আপনাদের এমন একটা বিষয়ের সঙ্গে পরিচয় করাবো যা এক সময় আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হতো। এবং এই যে দেখছেন ফল এবং পাতা, এটাকে কি চেনা যায়? আমিও প্রথমে একটু চিনতে পারি নাই। এখানে বৃষ্টিও চলে আসছে, আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না। আচ্ছা কাকা, এই যে আপনি আমাদেরকে একটু বলবেন যে এই গাছটা সম্পর্কে। আবাদ করি, ফলগুলো চলতি মাত্র আবাদ বলি। কি নাম এই গাছের? এটার নাম হয় দেশাল পাট। দেশাল পাট, মানে যাকে আমরা সোনালী আঁশ হিসেবে জানি। এই পাট তো আমরা সবাই জানি যে এই পাট থেকে সোনালী আঁশ হয়। আজকে আমরা জানবো যে পাটের বংশ বিস্তার কিভাবে হয়। এই যে দেখেন, এই যে গাছগুলো, এখানে বেশ কিছু গাছ আছে, এইগুলোকে বলা হয় আসলে মা পাট। মানে এগুলো কৃষক এই গাছগুলোকে চাষ করেছে সে বিছন হিসাবে, মানে বীজ, এগুলো থেকে বীজ তৈরি হবে, এই বীজগুলো রাখবে, পরবর্তীতে কৃষক আবার এগুলো মাটিতে রোপণ করবে। এই যে এইখানে অনেক বীজ পেকে গেছে, আমি একটা বীজ দেখাই। এই যে দেখেন, এই যে ভেতরে অনেক এই যে ছোট ছোট দানা, যে কালিজিরার মতো দেখা যাচ্ছে, এগুলোই আসলে পাটের বীজ। কাকা, এই বীজ কবে বুনবেন? ফাল্গুন মাসে, মানে পরের বছরে আবার ফাল্গুন মাসে এই বীজ থেকেই পাট হবে। আচ্ছা, আসছে ফাল্গুনে এই বীজ থেকে আবার পাট গাছ হবে এবং তা থেকে আমরা সোনালী আঁশ পাবো। আমরা গ্রামে এসে পাটের মা গাছ এবং বীজ দেখিলাম চক্ষু মেলিয়া। এরা এখান থেকে আবার মাইগ্রেট করে। ওদের নারী পুরুষ চেনার কোনো উপায় আছে? মাইগ্রেট করে যে পাখিগুলো শুধু বোধহয় এই সাইবেরিয়া অঞ্চল থেকে আসে, কিন্তু পাশের দেশ থেকেও আসে, পাশের দেশ থেকেও আসে, আবার তাদের কাজ শেষ হলে আবার তারা চলেও যাচ্ছে। বাংলাদেশের মাইগ্রেন্ট তো, এই সামার মাইগ্রেন্ট পাখিগুলো এখান থেকে এখানে এসে, মানে বাংলাদেশের এই জায়গাটাই মূলত ঢাকা এলাকা, গাজীপুর এলাকা, এই জায়গাটাতেই এরা বাসা বানায়। বাসা হলে পরে বাসা থেকে যখন বাচ্চা বড় হয়, এরা এখান থেকে আবার মাইগ্রেট করে। ওদের নারী পুরুষ চেনার কোনো উপায় আছে? এটা আমি ঠিক বুঝতে পারছি না যে কোনটা নারী কোনটা। আপনারা কবে পেয়েছেন এই পাখিটা? মানে এই পাখিটা আমি তুলতেছি আজকে 3 বছর ধরে। মানে এই গ্রীষ্মের সময় আসে, গ্রীষ্মের সময় আসে, আবার এখানে এই সময় বাচ্চা হয়, বাচ্চা ফুটে আবার এখান থেকে মাইগ্রেট করে চলে যায়।
কেন এই মাইগ্রেশনটা কেন জানেন? আমার ধারণা এটা খুব ভালো একটা পরিবেশ, আবহাওয়াগত দিক থেকে প্লাস ওদের খাবার বৈচিত্র্যের দিক থেকে, আর সম্ভবত এটা তাদের জন্য সুটেবল, কারণ অন্য কোথাও পাচ্ছি না। এটা কি পুরো বাংলাদেশে আসে নাকি এই যে গাজীপুরের অঞ্চলটায়? বাংলাদেশের যে আপনার পশ্চিমে নওগাঁতে বা আপনার মেহেরপুর চুয়াডাঙ্গাতে এই পাওয়া গেছে, বাট অন্য কোথাও এটা পাওয়া গেছে কিনা আমি জানি না। যেখানে জনবসতি কম সেসব এলাকাতে কি এদের দেখা বেশি পাওয়া যায়? এখানেও জনবসতি বেশি, কিন্তু এখানে তো আসছে, কারণ আমার মনে হচ্ছে আবহাওয়ার একটা ব্যাপার আছে এখানে। সম্ভবত ভারতের যে আবহাওয়া তারা থাকে সেই সিমিলার একটা আবহাওয়া এখানে পাচ্ছে, সেই কারণে আসছে। না, তাহলে ভারতে না থেকে চলে আসতেছে কেন? এটা একটা কারণ। এখন ওখানে এক্সট্রিম আবহাওয়া, সম্ভবত এখন ওখানে এক্সট্রিম আবহাওয়া, ওরা ওখানে ওই মানে ওদের প্রজননের জন্য ওই জায়গাটা না সুটেবল না, সেই কারণে এখানে এসে প্রজনন করে আবার ওরা চলে যাচ্ছে। প্রজননের পরে ওরা আবার চলে যাবে। হ্যাঁ। আমরা কিন্তু জানতাম কি জানো, মানে এখন পরিয়া যে পাখি যেমন মাইগ্রেট করে যে পাখিগুলো শুধু বোধহয় এই সাইবেরিয়া অঞ্চল থেকে আসে, কিন্তু পাশের দেশ থেকেও আসে। পাশের দেশ থেকেও আসে, আবার তাদের কাজ শেষ হলে আবার তারা চলেও যাচ্ছে। অরেঞ্জ রেড থ্রাশ ওইখানে দেখেন, কমলা দামা, এটা আমাদের এটা দেশি একদম রেসিডেন্ট পাখি, মানে শুধু শীতের জন্যই আসে না। হ্যাঁ, কমলা দামা, অরেঞ্জ রেড থ্রাশ। বাংলা কি নাম? কমলা দামা। কমলা দামা। হ্যাঁ, এবং এটা খুব কালারফুল পাখি, এদের প্রায় 9টা কালার আছে এদের শরীরে। 9টা কালার? সুন্দর নাম। পাখিগুলো নামের মতো। হ্যাঁ, আমাদের দেশের পাখির নাম, ধানের নাম, নদীর নাম খুবই সুন্দর। আচ্ছা, আপনারা মানে ছবি তুলছেন কেন পাখির? এইটা মনের খোরাক, এক কথায় মনের খোরাক। সারা সপ্তাহ অফিস করার পরে যখন ক্লান্ত হয়ে যায়, অনেকে ফ্রাইডেতে ঘুমায় শরীরকে রিচার্জ করার জন্য, আর আমরা ছবি তুলি রিচার্জ করার জন্য। আমার নাম নির্মল সর্দার, আমি ফাইন্যান্স এক্সপার্ট, কর্পোরেটে জব করি। আমি হাসান আল মামুন, আমি বাংলাদেশ ব্যাংকে আইটি প্রফেশনাল। কতদিন ধরে ছবি তুলছেন? আমি ছবি তুলছি আজকে 4 বছর। 4 বছর না সরি 5 বছর। 2020 সালে আমি ক্যামেরা আমার হাতে আসে, আমি ক্যামেরা ধরি লাইফে, আর এখনই চলছে আর কি। আমি এই যে পাখির ছবি জেনে খুব ভালো লাগলো যে শখের থেকেই করছেন, রদ দেখা কলা বেচার মতো, যে আপনারা ঘুরতেও বেরিয়েছেন। ওই বললো না যে কেউ যদি শুক্রবার শনিবার না রেস্ট করে তাহলে সারাদিন ভালো লাগে না, সারা সপ্তাহ। আমাদের হচ্ছে যদি একদিন বের না হতে পারি, মানে এক শুক্রবার আমাদের মানে অনেকটা কিন্তু আমাদের মতো অফিসে আমরা যেমন ছুটি পেলে বের হয়ে পড়ি, আজকে বেরোতে পারলাম না, কিছু ছবি তুলতে পারলাম না, সারা সপ্তাহ ডাল যায়। কিন্তু যদি একটা ছবি তুলে ফেলে বাস ফ্রেশ। এটাই হচ্ছে ছবি দিয়ে কি করেন? ছবি দিয়ে আমরা কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি আমাদের ওন নেটওয়ার্কগুলোর মধ্যে, আর বাকি মেইনলি হার্ড ডিস্ক ভরে ফেলা। মাঝে মধ্যে যখন সময় পাই দেখি ছবিগুলো। এই যে ছবির যে বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন কম্পিটিশনগুলো হয়, কদিন আগে দেখলাম যে নেচার পিকচার বলে একটা কম্পিটিশন হয়ে গেল বাংলাদেশের, বোধহয় বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে। বাংলাদেশ থেকে অনেকেই ওয়ার্ল্ড ওয়াইড আপনার অ্যাওয়ার্ড পেয়েছে, ফার্স্ট প্লেস পেয়েছে। আমি পার্সোনালি এখনো পর্যন্ত কোনো কম্পিটিশনে যাইনি, আর এখনো পর্যন্ত ওই কোয়ালিটির ছবি আমরা তুলতে পারি, শুধু নিয়ে দিয়ে দেখানো যাবে। আজকে কি ছবি তুলেন আপনারা একটু দেখি? আজকে তেমন ভালো ছবি তোলা হয়নি, এইগুলো হয়েছে যে বাচ্চার ছবি তুললাম। এইটাই হচ্ছে আপনার এই ইন্ডিয়ান পিটার বাচ্চা, এটা ইন্ডিয়ান পিটারের বাচ্চা না? পিটা ইন্ডিয়ান পিটা। এই আরেকটা দুটো বাচ্চা পাশাপাশি বসে আছে। আরেকটু আর ছবি আছে দেখি, এই যে এটা একটু আলোতে আছে, দেখি একটু এটা পাই কিনা, এখানে রিফ্লেকশনে অ্যাভয়েড করে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে একটু, মানে দেখে আমরা মনে হবে যে আমাদের দেশি পাখি, কিন্তু এটা মাইগ্রেট করা পাখি, ইন্ডিয়ান পিটা। আমরা কোথায় আছি বলো তো? আমরা আছি এখন গাজীপুরে। আমরা পাশে নুহাশপল্লী, আর এই যে দেখছেন এখানে একটা জমি একটু ফাঁকা, এটা নুহাশপল্লীতে যারা ঘুরতে আসে এখানে গাড়ি পার্কিং করে। তা এখানে এত ক্রাউডের মধ্যে এত পাখি পাচ্ছি, অন্য জায়গায় কেমন পেয়েছেন আপনারা? না, এই পাখির পরিবেশ এখানেই, এই পাখি কোথাও এই পাখি পাওয়া যায় না। মানে এই পিটার যে যতগুলো আপনার স্পিসিস আছে তার মধ্যে আমার একটা বাংলাদেশের একটা স্পিসিস বাদে বাকি 3টা স্পিসিসের ছবি আমি তুলেছি। একটা বাকি আছে, সে চিটাগাংয়ে তুলতে হবে। চিটাগাংয়ের হাজারি। মানে এক একটা স্পিসিস এক একটা জায়গায় গিয়ে তার মাইগ্রেট করে। হ্যাঁ, না ওগুলো কিন্তু রেসিডেন্ট, এইটা হচ্ছে মাইগ্রেটরি। আচ্ছা, এই যে আপনারা যে বার্ডস ফটোগ্রাফি করছেন, বড় একটা বিষয় দেখছি যে এই যে আপনাদের পোশাক কিংবা এই যে লেন্সের ভিতরে যে এই যে চক্রবর্তীর যে কালারগুলো, ঠিক আছে, কেন এটা আসলে? এটা কালার হচ্ছে মূলত এটা হচ্ছে কেমো ড্রেস,
আমরা চেষ্টা করি যে আমরা যত ক্যামোফ্লাজ হয়ে মানে পাখি আমাদেরকে দেখে বিরক্ত হবে না এমন একটা পোশাক নিয়ে আমরা একটা জায়গায় বসে থাকতে চাই, বা আমরা জঙ্গলে যখন হাঁটি বা ঝোপে ঝাড়ে যখন হাঁটি তখন যেন পাখি আমাদেরকে দেখে ডিস্টার্ব ফিল না করে। মানে দুটো ব্যাপার আছে, একটা সে ডিস্টার্ব ফিল না করে, আর দ্বিতীয় হচ্ছে যে সে ডিস্টার্ব ফিল করে উড়ে না যায় ছবিটা তুলতে পারেন। মানে পাখিকে বিরক্ত না করা এবং নিজের সাকসেসটা নিয়ে আসা, একদম প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, লুকিয়ে থাকা। মূলত বেশ কয়েক বছর হলো যে আপনার ফটোগ্রাফিটা করছেন, পাখি কেন দরকার বলেন তো? পাখি তো পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি, আপনি যদি পাখিকে একটা জায়গায় রাখেন সে পোকা খায়, এখানে পোকা আপনার মাটিতে জমবে না যদি সার দেন বা কীটনাশক দেন, পোকাটা মারা যাবে। তো পোকাটা যদি মারা যায় পাখিটাও আর এই এলাকায় আসবে না। আবার ওই পাখিটা যখন ওই পোকাটা খায়, পোকার কারণে যে আপনার যে ধ্বংসগুলো হয় পরিবেশে সেটাও কিন্তু সে রক্ষা করে, মানে একটা ব্যালেন্স করছে। একটা ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করার জন্য পাখি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক এক পাখি কিন্তু এক এক কাজ করে। কোনো কোনো পাখি আছে ফল খাবে, কোনো কোনো পাখি আছে পোকা খাবে, কোনো কোনো ফল এমন পোকা খাবে যেগুলো অন্য পোকা খেতে পারে, অন্য পাখি খেতে পারে না। তো আর অর্থাৎ এই যে কম্বিনেশন, বিভিন্ন ধরনের কম্বিনেশন, এই কম্বিনেশনে আপনার এক একটা পাখি এক এক জায়গায় অবদান রাখছে, খুবই গুরুত্ব। আপনার একটা পাখি যদি ধরেন পরিবেশ থেকে চলে যায়, ও যেই খাবার খেয়ে বেঁচে থাকতো তার একটা প্রাধান্য চলে আসবে, ওটার জন্য একটা নেগেটিভ ইফেক্ট হয়তো চলে আসতে পারে। হ্যামারেড হাঙরটা নিয়ে, তা হ্যামারেড হাঙরটা আমরা টেকনাফে যেটা পেলাম বিলুপ্ত হয়ে যাচ্ছে। তা ওখানে যে পড়াশোনা করে যে আউটপুটটা পেলাম তার সারমর্মটা হচ্ছে এরকম যে হ্যামারহেড এটা একটা বিপন্ন, হ্যামারহেডের ফিন যেটা পাখনা, ওটা দিয়ে খুব সুন্দর স্যুপ হয়, এই জন্য প্রচুর নিধন করা হচ্ছে অবৈধভাবে। আমরা তো টেকনাফের ওরকমই দেখলাম যে ওরা জালে আটকা পড়ছে, যে এইটা সমুদ্রের ইকোসিস্টেমটা রক্ষার জন্য হ্যামারহেডটা রেখে দিতে হবে আমাদের। কেন? হ্যামারহেড যে কাজটা করে সে হচ্ছে সমুদ্রের এমন মাছগুলোকে খায়, এমন প্রাণীগুলোকে খায় যেটা হচ্ছে অন্যের জন্য খুব থ্রেট। এখন হ্যামারহেড যদি সেই মাছগুলো না খায় সেই তাহলে কি হবে? তার পপুলেশন কমে যাবে। হ্যাঁ, তার পপুলেশন কমে যাবে, অন্যান্য স্বাভাবিক পপুলেশন কমে যাবে। সো এই যে একটা যে মানে ব্যালেন্স তৈরি করা, ব্যালেন্স তৈরি করার জন্য প্রকৃতি সবকিছু রক্ষা করতে হয়। বায়োডাইভার্সিটি বলি, ইকোলজিক্যাল সার্কেলটা আমাদের রক্ষা করতে হয়। তাহলে ভাই, তাহলে আমরা শেষ কথা কি বলতে পারি? পাখি আমাদের রক্ষা করতে হবে। পাখি শুধু পাখি না, পরিবেশ রক্ষা করতে হবে, পাখির খাবার যেন থাকে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের কীটনাশক কম ব্যবহার করা, যাতে করে মানে পাখি যে খাবারগুলো খেয়ে বেঁচে থাকে সেই খাবারগুলো যেন থাকে, মানে এবং পাখি যেন বাসা বাঁধতে পারে নিয়মিত, সেরকম বনাঞ্চল করা। খুব বেশি একবারে বন করে ফেলতে হবে তা না, তবে পাখিকে ডিস্টার্ব না করা, সে তার মতো করে তার জায়গা তৈরি করেই নিবে। আপনাকে পাখির কোনো উপকার করার দরকার নেই, ক্ষতি না করলেই হয়। পরিবেশ রক্ষা করে না, তাহলেই পাখি কিন্তু রক্ষা হয়ে যাবে। কি দারুণ কথা! না, আমাদের জন্য এই পাখিকে রক্ষা করতে হবে এবং চারিপাশের পরিবেশকেও রক্ষা করতে হবে। মেহেদি, এই গাছটা চিনো? পান পাতার মতো গাছ। হ্যাঁ, একদম পানের মতো। প্রথম দেখাতে মনে হবে যে একদম পান। এই যে এটা ফলও আছে তো, দেখছো? হ্যাঁ, ফল এই যে এখানে দেখো ফল আছে, তারপরে যে এইখানে দেখো বড় একটা। এগুলো তো কি জানো, আসলে এটাও তো আসলে বনে, এগুলো অচাষকৃত, মানে চাষ করা হয় না আর কি, বুঝছো? এমনি হয়, কিন্তু এখন যেটা হয়ে গেছে এগুলোর অনেক ধরনের নাম আছে। এক ধরনের দেখবা মেটে আলু আছে, একটু কালো কালো হয়, লম্বা মতো, ঠিক না? এবং গাছ আলুও বলে। আর এই গাছটা কিন্তু সাধারণত বড় যে কোনো একটা গাছকে বেয়ে ওঠে। হ্যাঁ, এটাও যেমন এই গাছটাকে গাছ আলু বলে। এটাকে জবা গাছটা বেয়ে উঠে গেছে, এই যে ঝুমকো জবা, এই গাছটা কিন্তু বেয়ে উঠে গেছে। এবং এই যে আলু গাছটা, এটার গোড়াটা যেখানে, বুঝছো, ওই গোড়ার নিচে কিন্তু বড় একটা আলু হয়, মাটির নিচে আর কি। এইটা তোমার যেটা বৈশিষ্ট্য কি জানো, এগুলো তো কিন্তু এখন চাষ হচ্ছে, মানুষ খাচ্ছে, এগুলো সবজি হিসেবে খাওয়া হয়। এগুলো কিন্তু অনেক ধরনের নাম আছে জানো, একে পেস্তা আলু, মানে কোনটা কি, এগুলো আমরা এক কথায় বন্য আলু হিসেবে বলি, কিন্তু এখন আর বন্য নাই, এগুলো চাষ করা হচ্ছে, মানুষ বাড়িতে চাষ করে নিয়ে লাগায়। গাছ আলু বলে, যেহেতু গাছে উঠে যায়, গজ আলুও বলে, মোম আলুও বলে, এটাকে বুঝছো, চুপড়ি আলুও বলে আর কি, অনেক ধরনের নাম আছে বন্য আলুর। আসলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা, এগুলো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, মজা লাগছে। এটা গোল গোল আর কি, অনেকটা গোল, মানে ওল কচুর মতো, বড় হলে তো ওল কচুর মতোই লাগতো নাকি? হ্যাঁ, বা এটা দেখতে মনে হচ্ছে যে গোল আলু, মাটির নিচে যেটা হয় আলু, যে আমরা যে আলুটা খাই, মানে ওইরকমই দেখতে। আমরা গাছের মধ্যে এরকম গোল আলু দেখলাম চক্ষু মেলিয়া। শুনছেন বৃষ্টির শব্দ, মানে রোদের মধ্যে বৃষ্টি। ছোটবেলাতে এই রোদের সময় বৃষ্টি হলে আমরা বলতাম শেয়ালের বিয়ে।
আপনারা কে কে এরকম শেয়ালের বিয়ে খাইছেন আমার মতন কমেন্ট করে জানাবেন। আমি শেয়ালের বিয়ে দেখি শেষ হয়ে গেল, শেয়ালের বিয়ে শেষ হয়ে গেল। যদিও শেয়ালের বিয়ে টিয়ে বলে কিছু না, এটা আসলে একটা কুসংস্কার, কিন্তু এর মধ্যেই আমরা ছোটবেলাতে অনেক মজা পেতাম। এই যে ধানের নাচন, এখানে যে ধান ক্ষেত আমার পাশেই, কি সুন্দর না পরিবেশটা, একদম বৃষ্টির আগের মুহূর্তে। দারুণ না মুহূর্তটা, বৃষ্টির একদম আগের সময়টা, বাতাস শুরু হয়ে গেছে। দেখেন এই যে ধানের নাচন, এখানে যে ধান ক্ষেত আমার পাশেই, ধানের ছড়া বের হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, একদম সবুজের মধ্যে একটু হালকা হলুদ হলুদ এই একটু ধানের ছড়াগুলো বাতাসে একদম দুলতেছে, মানে কি যে ভালো লাগতেছে এই ঠান্ডা বাতাসটা। দূরে মেঘ ডাকছে, এখানে এই জায়গাটা একটু পরিষ্কার, দূরে কিন্তু অনেক মেঘ, অনেক কালো দূরে, যেই কোনো সময় মানে জোরে বৃষ্টি নেমে যাবে, তার আগে আমরা একটু নিরাপদ স্থানে যাব। ওই যে দেখেন কি সুন্দর, মানে বিদ্যুৎও চমকাচ্ছে, তার মধ্যে এরকম ধানের নাচন, আহা। আমরা বৃষ্টি আসার আগে ধানের নাচন দেখিলাম চক্ষু মেলিয়া।